হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা লেকচারে। ঈদের পরে আমরা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি। সো আজকে হচ্ছে তোমাদের সাথে আমি জুলজির একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা শুরু করব। আজকে বেসিক্যালি আমরা জুলজির তৃতীয় যে অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এইচএসসি পরীক্ষার জন্য এবং অ্যাডমিশনের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিপাক ও শোষণ। যতটুকু বিস্তারিত পড়া যায় আমরা হচ্ছে ততটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমার সেই লেকচার নোটটা। আমি হচ্ছে বইয়ের আদলেই তৈরি করার চেষ্টা করছি, তোমরা জানো এই কথাগুলা। সো চলো আমরা দেখা শুরু করি। এই চ্যাপ্টারটাকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের পরিপাকের অংশ, ডাইজেশনের অংশ, এবং আরেকটা হচ্ছে শোষণের অংশ, হ্যাঁ, অ্যাবজর্পশনের অংশ। ঠিক আছে। সো প্রথম পার্টে মেনলি আমরা পরিপাক নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, খাবার কিভাবে পরিপাক হয়, হ্যাঁ, এবং এবং বিস্তারিত পৌষ্টিক তন্ত্র আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তো পরিপাক নিয়ে পড়াশোনা করার আগে আমাদের জানতে হবে পরিপাক বলতে আসলে কি বোঝায়, তাই না? পরিপাক বলতে আসলে কি বোঝায় তুমি মাথায় রাখবা। পরিপাক মানে হচ্ছে খাদ্য নিয়ে কাজ। আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই, তাই না? রাইট। সো খাবারটা আমরা যেই প্রক্রিয়া গ্রহণ করি সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ইনজেশন। বুঝতে পারছো? আমি যদি একটু তোমাদের নোট ডাউন করে দেওয়ার চেষ্টা করি, যে প্রক্রিয়া আমরা খাবারটাকে গ্রহণ করি সেটাকে আমরা কি বলি? ইনজেশন। রাইট। এবং গ্রহণ করার পর খাবারের যা হয় সেটা হচ্ছে ডাইজেশন। ওকে। এবং পরিপাক হওয়ার পরে যে অপাচ্য অংশটা থাকে, হ্যাঁ, বর্জ্য পদার্থটা থাকে, সেটা বডি থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ইজেশন। হ্যাঁ, মল ত্যাগের প্রক্রিয়া। ওকে, বুঝতে পারছো? তাহলে খাবার গ্রহণ, খাবারের পরিপাক প্রক্রিয়া এবং খাবার মানে খাবারের অপাচ্য অংশটা বের হয়ে যাওয়া। তো আমরা হচ্ছে মেনলি এই মধ্যবর্তী যে জায়গাটা আছে, খাবার বডিতে আসার পর তার কি কি পরিবর্তন হয় সেটা নিয়ে একটু বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করব। ওকে। আচ্ছা, তো এখানে দেখো একটু কথাটা বলা আছে পরিপাক বলতে আসলে কি বোঝায়। যদি আমি ফর্মাল ডেফিনেশনটা তোমাদের সাথে আলোচনা করি, সেটা কি? আমি যে খাবারটা গ্রহণ করতেছি তার মধ্যে যে জটিল খাদ্য উপাদানগুলো আছে তাদেরকে আমি ভেঙে দেহের গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত করার প্রক্রিয়া, এটাই হলো পরিপাক। দেখো, জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোন এবং এনজাইমের প্রভাবে, ঠিক আছে? তাহলে এখানে দুই ধরনের রাসায়নিক পদার্থের নাম আমরা বা উল্লেখ আমরা পাবো। একটা হচ্ছে হরমোন এবং আরেকটা হচ্ছে এনজাইম। হ্যাঁ, আমরা অনেকে হয়তো দুইটাকে সেম জিনিসই মনে করি, বাট যারা হচ্ছে কোষ রসায়ন আমরা পড়ছি আমরা কিন্তু জানি এই দুইটা কিন্তু সেম জিনিস না। ভেঙে আমি কি করব? দেহের গ্রহণ উপযোগী সরল এবং তরল উপাদান আমরা সেটাকে এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে সেটাকে আমি কনভার্ট করব। ওকে। আচ্ছা, তো যেই তন্ত্রের মধ্যে পরিপাকটা হয় সেই তন্ত্রকে আমরা কি বলি বলতো? পরিপাক তন্ত্র। যেহেতু এই তন্ত্রের মাধ্যমে বডির পুষ্টিক্রিয়া বা নিউট্রিশনটা বজায় থাকে, তাই এটাকে আমরা পৌষ্টিক তন্ত্র বলতে পারি। হ্যাঁ, যে তন্ত্রের মাধ্যমে পুষ্টি হয় পৌষ্টিক তন্ত্র বলা যায় বা ডাইজেস্টিভ সিস্টেম বলা যেতে পারে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এই পৌষ্টিক তন্ত্রের ভেতরে খাবারের দুই রকমের পরিপাক হয়। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, মেকানিক্যাল ডাইজেশন, এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পরিপাক, কেমিক্যাল ডাইজেশন। আমাদের এইচএসসির জন্য বা যে কোনো রিটেন পরীক্ষার জন্য এই রাসায়নিক পরিপাকটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা যেমন আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, ঠিক একই রকম ভাবে আমাদের ঢাবি অ্যাডমিশন বলো, তারপর জগন্নাথে কিন্তু রিটেন, তোমরা জানো, প্রচলিত ছিল, তাদের জন্য কিন্তু মোটামুটি আমি বলতে পারি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, তো কোনটা আসলে কি মিন করা হয়েছে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যান্ত্রিক পরিপাক মানে কি? এই যে আমি খাবারটা মুখে নেওয়ার পর কি করব? নিশ্চয়ই চাবাবো, রাইট? দাঁত দিয়ে চর্বণ করার চেষ্টা করব, তাই তো? লালার সাথে মিশায় ফেলার চেষ্টা করব, সেটাকে আমি গিলার চেষ্টা করব। বুঝতে পারছো? তারপর পাকস্থলীতে যাওয়ার পর কি হবে? পাকস্থলী মোচড়ামুচড়ি ফলে তার একটা পরিবর্তন আসবে। এই সমস্ত কাজকে আমি একসাথে বলতেছি যান্ত্রিক পরিপাক। এখানে খেয়াল করে দেখো, এই যে খাবারের এই যে খাবারের পরিশোষণ অংশকে আমি কি করবো বলতো? চর্বণ করব, তাই তো? চিবানো করা হবে, যেটাকে আমরা কি বলতেছি? ম্যাস্টিকেশন, তাই তো? মেডিকেল টার্মটা কি বলতো? ম্যাস্টিকেশন। তারপর চর্বিত খাদ্যটাকে আমি কি করব? আমি হচ্ছে খাদ্যনালী দিয়ে গিলে ফেলবো, সেটাকে আমরা কি বলতেছি? গলাধঃকরণ বা গিলে ফেলা। এটাই হচ্ছে আমাদের সেই ডিগ্লুটিশন। ঠিক আছে, আমরা হচ্ছে সোয়ালিং কে ভালো ইংলিশে ডিগ্লুটেশন বলি। ঠিক আছে। তারপর এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, পেশল বিভিন্ন সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে এই খাবারের কি হবে? ব্রেক ডাউনটা হবে। ওকে। এই হচ্ছে মেনলি বিষয়টা। এই পুরো কাজটা করার একমাত্র টার্গেটটা কি বলতো? এনজাইমের ক্রিয়াতলের বৃদ্ধি ঘটানো। আমরা কি বলছিলাম? এখানে নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ এনজাইম কাজ করবে, হ্যাঁ, ডাইজেস্টিভ এনজাইম এখানে কাজ করবে। তাদের কাজ করে দেওয়ার সুবিধা করে দেওয়ার জন্য আমরা আলটিমেটলি এই যান্ত্রিক পরিপাকটা করে থাকি।
ওকে, এবার চলে আসো রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক হয়ে যাওয়ার পরে পরিপাকৃত অংশের উপর যে রাসায়নিক পদার্থগুলো কাজ করে, ক্রিয়া বিক্রিয়াগুলো করে, সেটাই হচ্ছে রাসায়নিক পরিপাক। ঠিক আছে, এখানে কি হবে বলতো? রাসায়নিক ভাঙন হবে। ঠিক আছে, বড় বড় উপাদান ভেঙে ভেঙে ছোট ছোট উপাদানে রূপান্তর হবে। আচ্ছা, তো আপাতত একটু পড়লে হচ্ছে। এবার চলে আসা হচ্ছে আমরা একটু পৌষ্টিকতন্ত্রের বিস্তারিতের মধ্যে যাই। সো আমরা কিন্তু অলরেডি বুঝছি যে পুষ্টিতন্ত্র বলতে আসলে কি বোঝায়, তাই না? আচ্ছা, সো এখানে আমি তোমাদের আরেকটু মার্ক ডাউন করে দেওয়ার চেষ্টা করি। তুমি এখানে একটা মানুষের ছবি দেখতে পারতেছো, এবং এখানে দেখো এই যে যে ছিদ্রপথ, এটাকে আমরা কি বলতেছি বলতো? মুখছিদ্র। এবং এই যে যে ছিদ্রপথ তুমি দেখতে পারতেছো, এটাকে আমরা বলি পায়ুছিদ্র। তার মানে পৌষ্টিকতন্ত্রের বিস্তৃতি কোন জায়গা পর্যন্ত আমাকে বলতো? মুখছিদ্র থেকে শুরু হয়ে পায়ুছিদ্র পর্যন্ত। বুঝতে পারছো? মুখছিদ্র ছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত। ওকে, তোমরা হয়তো হাইড্রা পড়ছো, তোমরা জানো হাইড্রার যে সিলেন্টেরন, সেটাকে আমরা কি বলতাম? ব্লাইন্ড গার্ড বলতাম। কেন? কারণ তার জাস্ট একটা ওপেনিং থাকতো, তাই তো? মুখছিদ্র পায়ুছিদ্র দুইটা কাজে একটা ওপেনিং, একটা ছিদ্র দিয়ে হইতো, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। ঠিক আছে, ওকে, বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছো? এর মধ্যে আমি যা যা এখানে দেখতে পারতেছি সবকিছু পৌষ্টিকতন্ত্রের অংশ। এই পৌষ্টিকতন্ত্রের অংশগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়: পৌষ্টিক নালী, যেটা নলাকার অংশ, এবং পৌষ্টিক গ্রন্থি। সো আমাদের পড়াশোনার মধ্যে প্রথমে পৌষ্টিক নালীর অংশটা যাবে, আজকে আমরা এগুলো একটু কভার করার চেষ্টা করব। এরপরে পৌষ্টিক গ্রন্থির পড়াশোনা কিন্তু আমাদের চলে আসবে। আচ্ছা, সো এই যে দেখো আমি বলে ফেলছি পৌষ্টিক নালী কোন পর্যন্ত বিস্তৃত। মুখছিদ্র বা মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত এটা হচ্ছে বিস্তৃত থাকবে। এটার দৈর্ঘ্য কত বলতো? 8 থেকে 10 মিটার। এটা একটু মাথায় রাখতে পারো, আমি সামনে তোমাদের নোট ডাউন করে দিছি, কোনো সমস্যা নেই। এখানে আমি কোন কোন স্ট্রাকচার দেখতে পারবো? প্রথমে দেখতে পারবো হচ্ছে মুখ, তাই তো? রাইট। তারপর মুখে থাকবে কি বলতো? মুখ বিবর বা মুখ গহ্বর, যেটাকে আমরা ওরাল ক্যাভিটি বলতে পারি। ওরাল ক্যাভিটি জিনিসটা কিরকম? তুমি যদি হা করার চেষ্টা করো, হা করলে তুমি মুখের ভিতরে যে খালি জায়গাটা দেখতে পারবা, সেটাই হচ্ছে মুখ গহ্বর বা মুখ বিবর, তাই না? তাই তো, মানে খাবারটা নিয়ে আমি যেখানে চাবানো শুরু করব। তারপর কি বলতো? গলবিল, তাই না? অর্থাৎ মুখটা যেই দিক দিয়ে নিচের দিকে নেমে গেছে সেটাই গলবিল, তাই না? তুমি হা করলে পিছন দিকে যেই নিচু জায়গাটা দেখতে পারবা না, হা করলে। দেখছো একটা নিচু একটা জিনিস জিনিস ঝুলে আছে না উপর থেকে? নিচের দিকে একটা জিনিস ঝুলে আছে, তুমি যদি হা করো তাহলে তুমি জিনিসটা বুঝতে পারবা। এরকম ভাবে একটা জিনিস নিচের দিকে ঝুলে থাকে, এটাকে আমরা উভুলা বলি, এটা পরের জিনিস। সো উভুলার পিছন দিকে যে দেয়ালটা, সেটা দেখবে কি অনেকটা নিচের দিকে নিচু হয়ে গেছে, হ্যাঁ, স্লোপস ডাউনওয়ার্ডস যেটাকে আমরা বলি। ওই নিচু জায়গাটাকে আমরা হচ্ছে গলবিল বা ফ্যারিংস বলতেছি, তাই তো? এই যে দেখো, এই যে নিচু হয়ে যে জায়গাটা চলে গেছে নিচের দিকে, সেটা হচ্ছে আমাদের ফ্যারিংস। আচ্ছা, তো আলটিমেটলি ফ্যারিংসটা শেষ হবে কোথায়? অন্ননালী বা গ্রাসনালীতে। এই যে নিচু এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের অন্ননালী বা গ্রাসনালী, তোমরা হয়তো এখানে দেখতে পারতেছো, তাই না? এই অন্ননালীর দৈর্ঘ্য মোটামুটি হচ্ছে 25 সেন্টিমিটারের মতো হয়। ওকে, একটু কথা মাথায় রাখবা। সো আমাদের এই গলার রিজিয়নে, মানে এই গলার জায়গায় দুইটা আমরা নলাকার কাঠামো পাবো। ঠিক আছে, এই যে গলাটের জায়গাটা দেখতে পারতেছি, এরকম দুইটা নলাকার কাঠামো দেখতে পারবো। একটা তো আমাদের হচ্ছে অন্ননালী, ছবিটা দেখাই যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। ওকে, মনে রাখবা ট্রাকিয়ার দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার, মোরলেস 10 থেকে 12 সেন্টিমিটারে হয়। আর আমাদের অন্ননালীর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। এগুলো পরীক্ষায় অনেক 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 বেশি দেয়, একটু কথাগুলো মাথায় রাখবা। আচ্ছা, এবার দেখো অন্ননালী যেখানে শেষ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের পাকস্থলী। তোমরা হয়তো এখানে দেখতে পারতেছো আমাদের পাকস্থলীটা। হ্যাঁ, এই যে আমাদের যে পাকস্থলীটা, তাই তো? এই যেরকম বাঁকানো অংশটা, এটা হচ্ছে সেই পাকস্থলী। পাকস্থলী দৈর্ঘ্য হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটারের মতোই হয়। দৈর্ঘ্যগুলো তুমি যদি মনে রাখতে না পারো সমস্যা নাই কিন্তু, হ্যাঁ, আমি জাস্ট এমনি বলতেছি। পাকস্থলীর শেষে শুরু হয় হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের আবার তিনটা অংশ থাকে, আমি বিস্তারিত বলবো। কি কি অংশ বলো তো? ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, তাই তো? এই যে পেঁচানো পেঁচানো যে অংশগুলো তোমরা এখানে দেখতে পারতেছো, হ্যাঁ, ভেতরে যে পেঁচানো পেঁচানো নাড়ি ভুঁড়ি বলতে আমি যাকে বুঝি সেটাই হচ্ছে এই ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের পরে শুরু হয় তোমার বৃহদন্ত্র। বৃহদন্ত্র হচ্ছে এই সবুজ কালারের যে অংশটা তুমি এখানে দেখতে পারতেছো না, সেটা হচ্ছে বৃহদন্ত্র। ঠিক আছে, বৃহদন্ত্রের আবার কয়েকটা পার্ট থাকে: সিকাম, কোলন, মলাশয়। আমি কিন্তু এগুলো এখনো বিস্তারিত বলি নাই, ধাপে ধাপে আমি তোমাদের বিস্তারিত শেখাবো। লাস্ট তো পায়ুছিদ্র, আমি তো অলরেডি তোমাদের বললাম। পৌষ্টিক গ্রন্থি কত রকমের হইতে পারে বলতো? 5 রকমের হইতে পারে। তার আগে আমরা একটু বুঝি পৌষ্টিক গ্রন্থি মানে কি। অবশ্যই এটা কমন সেন্স, যে গ্রন্থি পুষ্টিক্রিয়ার সাথে জড়িত, রাইট? অর্থাৎ যেখান থেকে বিভিন্ন রস বলো, পাচক রস আছে, আন্ত্রিক রস আছে, হ্যাঁ, পিত্ত রস আছে। এই রসগুলা যেসব কোষ থেকে খরিত হবে, সেই সব কোষগুলোকে আমরা কি বলতেছি বলতো? পৌষ্টিক গ্রন্থি। এই গ্রন্থি আবার 2 রকমের হয়, হ্যাঁ, বহিঃখরা, অন্তঃখরা।
ওকে, এইগুলো আমি তোমাদের অল্প অল্প করে বিস্তারিত বলবো। তো জাস্ট একটু মনে রাখো, পুষ্টি গ্রন্থি কয় রকমের হবে? 5 রকমের হবে। কোন কোন সেই 5 রকম? দেখো, প্রথম হচ্ছে লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের মুখের আশেপাশে থাকে। যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি। প্রত্যেকটা জিনিসের বিস্তারিত আমরা আস্তে ধীরে পড়বো। আপাতত জাস্ট আমরা কি করলাম, একটা সূচনা পড়লাম, হ্যাঁ, ইন্ট্রোডাকশন পড়লাম। আচ্ছা, এখানে হচ্ছে আরো কিছু ফর্মাল কথা বলা আছে, এগুলো তোমরা রিডিং পড়লে বুঝবা যে আমাদের পৌষ্টিক নালীতে খাদ্যের পরিপাকের 6টা ধাপ হয়। প্রথমে আমি খাবারটাকে গিলবো, গলধঃকরণ করবো, তাই তো? সেটা হচ্ছে পৌষ্টিক নালী পথে কি করবে, সামনের দিকে অগ্রসর হবে, যেটাকে আমরা অ্যানালওয়ার্ড মুভমেন্ট বলি। ঠিক আছে? কি বলি বলতো? অ্যানালওয়ার্ড মুভমেন্ট। মানে খাবারটা গিলার পরেই তার প্রথম টার্গেট থাকবে কি জানো? সেটা হচ্ছে পায়ু ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। সে বের হইতে হইতেই তার থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো আমি কি করে ফেলবো বলতো? গ্রহণ করে ফেলবো, শোষণ করে বডির ভিতরে নিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তারপর যান্ত্রিক পরিপাক হবে, রাসায়নিক পরিপাক হবে। তারপর দেখো এখানে খাদ্য এবং পানির পরিশোষণটা হবে, অর্থাৎ পরিপাকের পরে কি হবে? অ্যাবজর্পশন। হ্যাঁ, অ্যাবজর্পশনটা হবে। আমরা হয়তো ইংলিশটা একটু ভালো বুঝবো। আচ্ছা, লাস্টে কি বর্জ্য বস্তুর নিষ্কাশন হবে। আমরা মল ত্যাগ নিয়ে কিন্তু বিস্তারিত পড়াশোনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে আবার শর্ট একটু আলোচনা করা হয়েছে যে আমি যে খাবারগুলা খাই, সব খাবার কি একই রকম ভাবে পরিপাক হয়? না, সব খাবার কিন্তু একই রকম ভাবে পরিপাক হয় না। এক একটা খাবার এক এক রকম ভাবে পরিপাক হয়। বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের খাবারের মধ্যে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস অনুযায়ী কতগুলা খাদ্য উপাদান থাকে বলতো? 6টা। বাট তোমরা যদি মেডিকেলে আসো, বায়োকেমিস্ট্রিতে যদি যাও, সেখানে দেখবা এটার সাথে আমি আরেকটা উপাদান এক্সট্রা অ্যাড করি। সেটা কি? ডায়েটারি ফাইবার। এই ফাইবার ছাড়া মল নিষ্কাশন প্রক্রিয়া কখনোই সম্ভব না। ঠিক আছে? সো এইটা মাঝে মাঝে আমরা অ্যাড করে থাকি। হ্যাঁ, আধুনিক ধারণা অনুযায়ী আমরা অ্যাড করে থাকি, বাট তুমি তোমার বই অনুযায়ী পড়ো। খাদ্য উপাদান কয়টা হবে বলতো? 6টা হবে। এর মধ্যে 3টাকে আমরা মেইন বলি, আর বাকি 3টাকে আমরা গৌণ বলতে পারি, হ্যাঁ, মাইনর বলতে পারি। কেন? কারণ প্রথম 3টা উপাদান বেশি খাওয়া লাগে, তাদেরকে পরিপাক করার জন্য বিভিন্ন বিভিন্ন এনজাইম দরকার হয়, বিভিন্ন জুসেস দরকার হয়। আর বাকি 3টে উপাদান বডিতে সরাসরি শোষিত হইতে হয়। ঠিক আছে? খাবারের মধ্যে থাকলেই হবে, তাকে আলাদা করে এনজাইম হরমোন দিয়ে ভাঙা ভাঙা গড়ার কোনো কাজ করার প্রয়োজন নাই। ওকে, এই যে দেখো, প্রথম 3টা উপাদান কি কি বলতো? শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাট বা লিপিড আমরা বলতে পারি। তাই তো? এদেরকে মিলে পরিপাক করার প্রয়োজন হবে। আর বাকি উপাদানগুলো যেমন ভিটামিন, খনিজ লবণ, পানি, এদের পরিপাক করার কোনো প্রয়োজন নাই, কারণ এরা সরাসরি কোষে গৃহীত হইতে পারে, হ্যাঁ, অ্যাবজর্বড হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। যেসব খাবারের মধ্যে এই সব উপাদানগুলো সুষম হারে বিদ্যমান, তাকে আমি কি বলবো বলতো? সুষম খাদ্য বলবো। ঠিক আছে? নির্দিষ্ট পরিমাণ করে বিদ্যমান, এরকম না যে 6টা উপাদান সমান পরিমাণে থাকতে হবে, না। খাবারের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ তোমার হচ্ছে কার্বোহাইড্রেট থাকতে হয়, তারপর তোমার প্রোটিন থাকতে হয়, তারপর তোমার লিপিড থাকতে হয়। যেটা যতটুকু থাকা দরকার খাবার অনুযায়ী ভ্যারি করবে, ততটুকু থাকলে তাকে আমি কি বলি? সুষম খাদ্য বলি, হ্যাঁ, বা আদর্শ খাদ্য বলা যেতে পারে। আচ্ছা, ওটা অন্য জিনিস, ওটা তুমি বাদ দাও, সুষম খাদ্যই চিন্তা করো। সো এখানে আমি কথাগুলো আবার নোট ডাউন করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, খাদ্য উপাদান প্রথম 3টা এদের জন্য পরিপাকের প্রয়োজন হয়, বাকি 3টার জন্য প্রয়োজন হবে না। পরিমাণগুলো তুমি যদি না পড়ো, সমস্যা নাই। ওকে, না পড়লেও কোনো প্রবলেম নাই। এখানে পানিটা একটু মনে রাখতে পারো, 2 থেকে 3 লিটার। প্রধান কাজগুলো একবার রিডিং পড়বা। যেমন ধরো, শর্করা এবং স্নেহদ্রব্য দুইটাই কি করে? তাপ শক্তি উৎপাদনের কাজটা করে। রাইট? এই যে আমি যে এখন বসে বসে তোমাদের পড়াচ্ছি, তোমরা যে এখন বসে বসে আমার লেকচারটা করতেছো, নিশ্চয়ই এটা একটা কাজ হচ্ছে তোমার বডিতে। নিশ্চয়ই এনার্জি বার্ন হচ্ছে, তাই না? এই এনার্জিটা আমি কোত্থেকে পাচ্ছি বলতো? মেইনলি আমরা শর্করা থেকে পাই, তারপর হচ্ছে আমরা লিপিড থেকে পাই। এখন এখানে একটা মজার প্রশ্ন আছে। সেটা কি? সেটা হচ্ছে, আমি যদি শর্করার 1 গ্রামকে বার্ন করি, হ্যাঁ, সবার শোষণ প্রক্রিয়ায় খরচ করি, তাহলে সেখান থেকে আমি 4 কিলো ক্যালোরি শক্তি পাই। আর ফ্যাটের যদি আমি 1 গ্রামকে বার্ন করি, সেখান থেকে আমি 9 কিলো ক্যালোরি শক্তি পাই। তাহলে ফ্যাট থেকে আমরা মোটামুটি তুমি চিন্তা করো হচ্ছে ডাবলেরও বেশি পরিমাণ এনার্জি পাচ্ছি, তাই না? তাহলে এত বেশি পরিমাণ ভাত না খেয়ে যদি আমি অল্প পরিমাণ ধরো মাখন খাই, হ্যাঁ, বা বাটার খাই, তাহলে তো কাজ হয়ে যায়, তাই না? রাইট? এরকম মনে হতে পারে না? সো একটু কথা মাথায় রাখবা যে শর্করা বেশি খাওয়াটা কিন্তু জরুরি, ফ্যাটটা কম খাওয়াটা জরুরি, যদিও সেখান থেকে আমি বেশি এনার্জি পাচ্ছি। কেন? কারণ ফ্যাটের মধ্যে কি থাকে বলতো? ট্রান্স ফ্যাট থাকে না? এই ট্রান্স ফ্যাট আমাদের ধমনির গায়ে জমা হয়ে হয়ে ধমনির লুমেনটাকে ছোট করে ফেলে, হৃদরোগের ঝুঁকিকে বাড়ায় ফেলতে পারে। এজন্য অবশ্যই স্নেহদ্রব্যকে আমাদের কম কমই খাইতে হবে। দেখো, এটা কিন্তু 10 ভাগের 1 ভাগ।
তাই না? আচ্ছা, তারপর দেখো দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে শর্করা, দেহের তাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে রিডিং পড়া পড়তে পারো। তারপর দেখো দেহের বৃদ্ধি, কোষ গঠন, ক্ষয় পূরণ এইগুলো হচ্ছে আমিষ করে। তারপর ধরো হচ্ছে ভিটামিনের কাজ কি বলতো, এটা হচ্ছে রোগ প্রতিরোধ করে, তাই তো? তারপর খনিজ লবণের কাজ, এগুলো রিডিং পড়লে হবে। পুষ্টি বৃদ্ধিতে সহায়তা, এবং পানি হচ্ছে প্রোটোপ্লাজমকে সিক্ত রাখে যাতে কোষগুলা মারা না যায়, এবং বিপাক ক্রিয়া সে নিয়ন্ত্রণ করবে। এগুলো না পড়লেও চলবে। এবার চলে আসো আমাদের ইম্পর্টেন্ট পড়াগুলোর মধ্যে, আমরা আস্তে আস্তে চলে যাব। আমরা কি বললাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই তিনটে উপাদানকে আমাকে কি করা লাগবে? পরিপাক করা লাগবে। সেগুলো নিয়ে আমরা অল্প একটু আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? এতে কিভাবে কি পরিপাক করা জরুরি, মানে প্রয়োজন হইতে পারে। আচ্ছা, তো প্রথমে দেখো, শর্করাকে পরিপাক করার জন্য যেসব এনজাইম দরকার, যেমন টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেস, এই সমস্ত এনজাইমকে আমরা একসাথে কি বলি? অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম কেন এরকম নাম হলো? লাইটিক মানে ভাঙা, যে হচ্ছে অ্যামাইলোজকে ভাঙে সে হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। এবং আমরা হচ্ছে কোষ রসায়ন থেকে এটা জানি যে স্টার্চের ভেতরে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন পাওয়া যায়। সেই অ্যামাইলো উপাদানগুলোকে আমি যদি যাকে দিয়ে ভাঙতে চাইবো, সেটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। ঠিক আছে? আচ্ছা, তো ভেঙে আমি কিসে কনভার্ট করবো বলতো? কার্বোহাইড্রেটকে ভাঙলে অলওয়েজ অলওয়েজ সেটা গ্লুকোজে কনভার্ট হবে। ঠিক আছে? আচ্ছা, কার্বোহাইড্রেট কোত্থেকে পাইতে পারি? এই যে আমি ভাত খাই, রুটি খাই, তারপর চিনি, তারপর শাকসবজি, এখান থেকে আমরা কার্বোহাইড্রেট পাইতে পারি। এবার চলে এসো তুমি আমিষ বা প্রোটিন, এদেরকে কে ভাঙতে পারে বলতো? প্রোটিওলাইটিক। হ্যাঁ, যেসব এনজাইম প্রোটিনকে লাইসিস করে, ভাঙে, তারা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। যেমন ধরো পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। টার্গেট কি? প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করা। শেষ। স্নেহদ্রব্য বা লিপিডের মধ্যে আচ্ছা, সোর্সেস গুলো একটু রিডিং পড়বা। মাছ, মাংস, ডিম, ডাল এসবে পাওয়া যায়, ওগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। স্নেহদ্রব্যের মধ্যে আসো, এখানে ইংলিশে আমরা এটাকে কি বলি বলো? লিপিড। যারা লিপিডকে লাইসিস করে, লিপিডকে ভাঙে, তারা কি হয়ে যাবে বলতো? লাইপোলাইটিক এনজাইম। ওকে। আচ্ছা, যেমন ধরো হচ্ছে পাকস্থলীয় লাইপেজ, আন্ত্রিক লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, এস্টারেস, লেসিথিনেজ, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। টার্গেট কি? লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য, হ্যাঁ, বিশেষ করে আমি যদি অ্যাডমিশনের কথা বলি, অ্যাডমিশন পরীক্ষার জন্য এই ডান দিকের অরেঞ্জ যে বক্সটা আমি করে দিছি, এই ইনফরমেশন গুলো বেশি দরকার। বুঝতে পারছো? সো এগুলো একটু ভালো ভালো করে মাথায় রাখবা। এবং এখান থেকে এই ইনফরমেশনও দরকার, কোনটা প্রোটিওলাইটিক, কোনটা অ্যামাইলোলাইটিক, এগুলো আবার আসে। আমরা আস্তে আস্তে এগুলা বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এরপর যদি আমি আসি মুখ বিবরে বা মুখ গহ্বরে খাদ্যের পরিপাক। হ্যাঁ, বিবর মানে কিন্তু গহ্বর, এখানে আবার কনফিউজড হওয়ার কিছু নাই। তো এখানে একটু খেয়াল করে দেখো, বলা হয়েছে যে আমি যে বললাম আমাদের পরিপাক নালী বা পৌষ্টিক নালী দৈর্ঘ্য কত? 8 থেকে 10 মিটার। সেটা শুরুই হয় হচ্ছে মুখ থেকে। ওকে, এখানে মুখের আবার একটু আহ অবস্থানটা দেখানোর চেষ্টা করা হয়েছে নাসা গহ্বরের নিচে। আমরা অত কিছু পড়বো না। হ্যাঁ, আমি জাস্ট একটু অল্প অল্প করে তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, নাসা ছিদ্রের নিচে অবস্থান করতেছে। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা তুমি একটু ভালো করে মাথায় রাখবা, আমাদের নাক কিন্তু মুখের সাথে কানেক্টেড। তুমি যদি একটু ছবিটা আবার দেখে আসো, হ্যাঁ, এখানে যদি ছবিটা আবার দেখে আসো, আহ, অত ভালো করে বোঝা যাচ্ছে না, বাট আমি যদি একটু এঁকে দেখানোর চেষ্টা করি, আমাদের নাসা গহ্বর বা নাসা পথটা যদি এরকম হয়, এই যে নাসা গহ্বর দিয়ে সেটা পিছন দিকে নেমে আসছে, এইটা কিন্তু সামনের দিকে মুখের সাথে কানেক্টেড। হ্যাঁ, এরকম ভাবে সেটা কিন্তু মুখের সাথে নিচের দিকে কানেক্টেড। যেই জায়গায় হচ্ছে নাকটা মুখের সাথে মিললো, তাকে আমরা কি বলি বলতো? নাসা গলবিল। কি বলি বলো? নাসা গলবিল। এই নাসা গলবিল পরবর্তীতে মুখ গলবিলের সাথে মেশে, যেটাকে আমি তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম, তাই না? আচ্ছা, তো যাই হোক, ওইগুলো আমি আর আলাদা করে বলতেছি না। তোমরা মাঝে মাঝে কি হয় যে খাবার খাওয়ার সময় যদি কেউ তোমাকে ধরো হচ্ছে হাসায়, তাই না? তুমি খাবার খাওয়ার সময় যদি কারোর সাথে কথা বলো বা হাসাহাসি করো, তাহলে মাঝে মাঝে কি হয় বলো তো? পানিটা, আমি যদি কোনো পানি খাই, পানিটা হচ্ছে নাকের পথে বের হয়ে আসে। এরকম হয় না? কেন হয় বলো তো? এই নাসা গলবিলের কারণে হয়। আচ্ছা, ঠিক আছে। তো এবার আবার আমরা চলো আগের পড়ায় চলে আসি। ঠিক আছে, এখন আসো হচ্ছে মুখের ভিতরে খাবারের কি কাজ। মুখের ভিতরে খাবারের যান্ত্রিক পরিপাকও হয়, রাসায়নিক পরিপাকও হয়। যান্ত্রিক পরিপাক করার জন্য এই যে আমাদের হচ্ছে দাঁত দায়ী, তারপর ধরো জিহ্বা দায়ী, তালু দায়ী। হ্যাঁ, এই জিনিসগুলা বেশি দায়ী। ওকে। আচ্ছা, তো আমি যদি এখানে একটা একটা করে তোমাদের একটু আহ বলার চেষ্টা করি, দাঁত নিয়ে আমরা বিস্তারিত পড়বো। হ্যাঁ, দাঁতটাকে আমরা একটু ইগনোর করি। আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে, 4 ধরনের দাঁতের 4 রকমের কাজ আছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর জিহ্বা এবং তালু নিয়ে যদি আমি একটু পড়াশোনা করার চেষ্টা করি, তালুটা যেহেতু ছোট, আমি আগে বলে দিই আর কি। তালুটা 2টা অংশ নিয়ে তৈরি। বুঝতে পারছো? আমাদের তালুটা 2টা অংশ নিয়ে তৈরি। তো আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি,
তুমি যদি এইভাবে চিন্তা করো, এই ধরো আমাদের সেই মুখগহ্বর, আমি সাইড থেকে দেখতেছি, এটা কিন্তু আমি সাইড থেকে দেখতেছি, হ্যাঁ, এটা কিন্তু আমি এরকম ভাবে সাইড থেকে দেখাইলাম। আমাদের জিহ্বাটা এরকম ভাবে অবস্থান করে, বুঝতে পারছো, বুঝতে পারছো? এই ধরো হচ্ছে আমাদের সেই জিহ্বাটা। ওকে, আচ্ছা, তাহলে জিহ্বার অপোজিটে যে অংশটা আছে, তাই না, মুখের ছাদ যেটাকে বলে, সেটাই হচ্ছে তালু। এই তালুর আবার দুইটা অংশ থাকে, সামনের দিকে অংশটা হচ্ছে শক্ত, অস্থি নির্মিত, এটা হচ্ছে আমাদের শক্ত তালু বা হার্ড প্যালেট। ওকে, এখানে কোন অস্থিটা থাকে বলো তো? প্যালাটাইন অস্থি, একটু জেনে রাখতে পারো, সামনে তোমাদের লাগতে পারে। আরো কিছু অস্থি আছে, মেইনলি প্যালাটাইন অস্থি। এবং পিছন দিকে যে নরম অংশটা থাকে, সেই নরম অংশটা হচ্ছে সফট প্যালেট বা কোমল তালু বা নরম তালু বলা যায়, হ্যাঁ। শক্ত তালু, নরম তালু, এটাকে আমরা কি বলতেছি বলতো? সফট প্যালেট। সো খাবারটা আমি যখন চাবাবো, দাঁত দিয়ে যখন চর্বণ করব, তখন বুঝতেই পারতেছে খাবারের কিছু অংশ কিন্তু প্রথমে হার্ড প্যালেটে হচ্ছে পিষ্ট হয়। হার্ড প্যালেটে আমি জিহ্বা দিয়ে তা সেটাকে একটু প্রেস করার চেষ্টা করব, যাতে, হ্যাঁ, বুঝতে পারছো তো, ওটা কি খাবারটা আমি যেভাবে খাই, তুমি একটু ফিল করার চেষ্টা করো। এরপর সেটাকে আমি পিছন দিকে পুশ করব। হ্যাঁ, পিছন দিকে পুশ করবো। খেয়াল করে দেখো, সফট প্যালেটে কিন্তু এই প্যালাটাইন অস্থিটা নাই। সো এখানে কিন্তু অত শক্ত কোনো স্ট্রাকচার না, যার ফলে খাবারটা এখানে ধাক্কা দেওয়ার সাথে সাথে কি হবে, এখানে আমাদের বেশ কিছু মেকানিজম ট্রিগার হয়ে যাবে। এখানে বেশ কিছু ক্রিয়া কৌশল চালু হয়ে যাবে, বুঝতে পারছো? প্রথম ক্রিয়া কৌশলটা কি? এই আমাদের যে সফট প্যালেটটা আছে, এই সফট প্যালেটের একদম শেষ প্রান্তে এরকম ভাবে ঝুলানো একটা স্ট্রাকচার পাওয়া যায়, হ্যাঁ, এরকম ভাবে ঝুলানো একটা স্ট্রাকচার পাওয়া যায়, যে হাঁক বলে আমি যেটা দেখতে পারি না, সেটা। এই ঝুলানো স্ট্রাকচারটাকে আমরা কি বলতেছি বলতো? এটাকে মেনলি আমরা বলি হচ্ছে আলজিভ, হ্যাঁ, আলজিভ বা আলজিভা বলা যায়, আলজিভ বা উভুলা আমরা বলতে পারি, উভুলা। ওকে, এই উভুলার গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আমাদের খাদ্যবস্তুকে নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা দেওয়া, তাই না? আমরা কি বলছিলাম, উপরের দিকে নাক কিন্তু মুখের সাথে কানেক্টেড। তো এরকমও হইতে পারে যে খাবার গেলার সময় সেটা নিচের দিকে না গিয়ে উপরের দিকে চলে যেতে পারে, এরকম হইতে পারে না? বাট বাস্তবে কিন্তু সম্ভব না, কেন? কারণ আমাদের এই যে আলজিভটা আছে, আমি যখনই খাবারটা খাবো, এই আলজিভটা কি করে বলতো, পিছন দিকে উঠে যায়, যার ফলে সেটা হচ্ছে আমাদের ওই পশ্চাৎ নাসারন্ধ্রকে ঢেকে ফেলে, যার ফলে খাবারটা আর ওইদিকে যাইতে পারে না। ওকে, যার ফলে খাবার শুধুমাত্র নিচের দিকেই নামতে পারে। একটু কি বুঝতে পারছি? খাবার শুধুমাত্র নিচেই যাবে। এখন নিচে যাবার আবার আরেকটা সমস্যা আছে। হুম, নিচে যাবার আবার আরেকটা সমস্যা আছে, সেটা কি? সেটা হচ্ছে নিচে কিন্তু দুইটা পথ ছিল, তাই না? আমরা কি তোমাদের বলছিলাম দুইটা পথ ছিল, একটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার লম্বা অন্ননালী, রাইট? এটা হচ্ছে আমাদের সেই ইসোফেগাস, অন্ননালীকে ইংলিশে ইসোফেগাস বলে। এবং সামনের দিকে হচ্ছে 12 সেন্টিমিটার লম্বা শ্বাসনালী, হ্যাঁ, 12 সেন্টিমিটার লম্বা শ্বাসনালী। শ্বাসনালীকে আমরা কি বলতে পারি বলতো? ট্রাকিয়া বলতে পারি, ট্রাকিয়া। তাহলে উপরের সমস্যাটা শেষ, আমি নাকের পথে পাঠাইতে পারলাম না আলজিভের জন্য। এখন নিচের সমস্যা কি হবে ভাই? এখন তো আমার কাছে দুইটা রাস্তা, তাই না? খাবারটা এখানে আসবে, এখন সে এসে কোন রাস্তায় যাবে? এইটা সমাধান করার জন্য আমাদের ট্রাকিয়ার মাথায় কিছু তরুণাস্থিময় গঠন থাকে, যাকে আমরা ল্যারিংস বলি। তার মানে এই ট্রাকিয়ার মাথায় এরকম কিছু তরুণাস্থিময় গঠন থাকে, যাকে আমরা কি বলি বলতো? ল্যারিংস বা স্বরযন্ত্র, হ্যাঁ, ল্যারিংস বা স্বরযন্ত্র আমরা বলি। এগুলো আবার আমাদের চ্যাপ্টার 5-এর পড়া। তো এই ল্যারিংসের মধ্যে একটা স্পেশাল তরুণাস্থি আছে, যেটাকে আমরা কি বলি? এপিগ্লটিস। এটাকে আমরা কি বলবো বলতো? এপিগ্লটিস। তো ল্যারিংস আবার হচ্ছে মোট 9 ধরনের কার্টিলেজ বা তরুণাস্থি থাকে, তিনটা জোড়া জোড়া, তিনটা একক একক, ওইগুলো আমি তোমাদের বলতেছি না। এখানে একটা স্পেশাল টাইপের তরুণাস্থি পাওয়া যায়, হ্যাঁ, এখানে একটা স্পেশাল টাইপের তরুণাস্থি পাওয়া যায়, যার নাম হচ্ছে এপিগ্লটিস। এই এপিগ্লটিসকে আমরা কি বলি বলতো? এই এপিগ্লটিসকে বাংলায় বলা হয় উপজিহ্বা। ঠিক আছে, উপজিহ্বা। একটু মাথায় রাখবা, তাহলে আলজিহ্বা উপজিহ্বা কিন্তু ভিন্ন জিনিস। আমরা অনেকে আবার এটাকে সিমিলার অর্থে ইউজ করি, বাট না, বুঝতে পারছো? সো এই এপিগ্লটিস কি করে, যখন আমি খাবারটা গেলার চেষ্টা করব, সেটা হচ্ছে সামনের দিকে অনেকটা ভাঁজ হয়ে যায়, যার ফলে ট্রাকেকে সেটা অবরোধ করে ফেলে, খাবারটা শুধুমাত্র পিছন দিকে চলে যায়। আমি যদি জিনিসটা একটু বড় করে আঁকার চেষ্টা করি, খেয়াল করে দেখো, এই ধরো আমাদের ইসোফেগাসটা, এই ধরো আমাদের সেই ইসোফেগাসটা, আর এই ধরো আমাদের সেই ট্রাকিয়াটা, হ্যাঁ। সো ট্রাকিয়ার সামনের দিকে কি থাকবে? এই আমাদের এপিগ্লটিসটা অবস্থান করবে। যখনই খাবারটা এইদিকে আসার চেষ্টা করবে, তখন কি হবে? এই এপিগ্লটিসটা সামনের দিকে চলে আসবে। ঠিক আছে, সামনের দিকে এসে কি হবে বলতো? এটা সেই ট্রাকিয়ার ওপেনিংটাকে, হ্যাঁ, শ্বাসনালীর ওপেনিংটাকে এইভাবে সে বন্ধ করে দিবে। ওকে, এইভাবে সে বন্ধ করে দিবে।
ঠিক আছে, যার ফলে খাবারটা কি করবে বলতো, এই খাদ্যনালীর পথে, অন্ননালীর পথে কিন্তু নিচের দিকে নেমে আসবে। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে, তাহলে আশা করি আমি তোমাদের এই জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা, তো এই কথাগুলো আসলে এখানে লেখা আছে। এই কথাগুলো এখানে আসলে লেখা আছে, যে তালুর কথা এখানে লেখা আছে। হ্যাঁ, যে অস্থি নির্মিত অংশ যেটাকে আমরা হার্ড প্যালেট বলি, পেশল নির্মিত অংশ সফট প্যালেট বলি, এই যে আলজিভের কথা কিন্তু বলা আছে, হ্যাঁ ওগুলা। আচ্ছা, তো এটা আমরা আর পড়তেছি না। এবার তুমি চলে আসো জিহ্বার মধ্যে। আমি বলতেছিলাম নিচে কি আছে বলো, জিহ্বা। এখন প্রথম কথায় মনে রাখবা, জিহ্বা কিন্তু আসলে একটা পেশি নির্মিত গঠন। ঠিক আছে, এখানে জেনিও গ্লোসাস বলে একটা পেশি থাকে। আমি যদি নামটা বলে দেই, জেনিও গ্লোসাস। হুম, মেডিকেলে তোমরা পড়বা এইসব, জেনিও গ্লোসাস এই নামক একটা পেশি থাকে। এইটার ঐচ্ছিক নাড়াচাড়ার ফলে কিন্তু খাবারটা কি হয় বলতো, সুন্দর মতো দাঁতের আশেপাশে গিয়ে সেটা পিষ্ট হয়। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এটার পৃষ্ঠতলে কি থাকে বলতো, ফ্লাস্ক আকৃতির কিছু সাতকুড়ি বা টেস্ট বার থাকে। তো টেস্ট বার দেখতে আসলে এরকম হয়, তোমাদের একটা ছবি দেওয়া আছে। আসলে টেস্ট বারের ভিতরে কিছু রোম কোষ থাকে, এখানে লম্বা লম্বা তোমরা পার্পল কালারের যে কোষগুলো তুমি দেখতে পারতেছো। হ্যাঁ, পার্পল কালার যে কোষগুলো এখানে দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের রোম কোষ। কেন? কারণ এদের মাথায় হচ্ছে কিছু মাইক্রোভিলে পাওয়া যায়। এই মাইক্রোভিলে গুলো একসাথে হচ্ছে আমাদের রোম তৈরি করতেছে, এভাবে তুমি চিন্তা করো। ওকে, এবং এরা হচ্ছে নিচের দিকে কিছু স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকে। কোন স্নায়ুতন্ত্র বলতো? লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভ এখানে যুক্ত থাকে। লিঙ্গুয়াল নার্ভ আসলে ফেসিয়াল নার্ভের একটা অংশ, আমি অত কিছু বলতেছি না। জাস্ট মাথায় রাখবা যে আমাদের জিহ্বার যে উপরের পৃষ্ঠটা, তার, হ্যাঁ, তার গায়ে এমন কিছু বিশেষ বিশেষ স্ট্রাকচার, কোষের সমাহার বসানো থাকে, যেটার মাধ্যমে সে খাবারের স্বাদটাকে বুঝতে পারবে। ওকে, আচ্ছা, এই সাতকুড়ির সংখ্যা কত বলতো? 2000 থেকে 10,000, এবং সেটা 5 থেকে 10 দিনের মধ্যেই নষ্ট হয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। ঠিক আছে, মানে 1 সপ্তাহের মতো মোটামুটি তুমি বলতে পারো টাইম লাগে। প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, আবার তৈরি হচ্ছে, আবার নষ্ট হচ্ছে, আবার তৈরি হচ্ছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো আমি কি বললাম, সাতকড়ির মেন কাজ কি বলতো? সাতকড়ির মেন কাজ হচ্ছে খাবারের স্বাদকে সে গ্রহণ করবে। ঠিক আছে, খাবারের স্বাদকে সে গ্রহণ করবে, এই জন্য তো নাম তো সাতকড়ি। এখন সে কিভাবে খাবারের স্বাদটাকে গ্রহণ করে? সব জায়গায় কি সমান পরিমাণ স্বাদ গ্রহণ করতে পারবে? এই বিষয়টা কিন্তু এরকম না। আমরা এখানে একটা ডায়াগ্রাম নেওয়ার চেষ্টা করছি, খেয়াল করে দেখো। মনে রাখবা, সাতকড়ি সামনের দিকের, হ্যাঁ, অগ্রভাগের অংশ দিয়ে সে হচ্ছে মিষ্টতা বুঝতে পারে। রাইট, এই যে রেড কালারের যে রিজন। তারপর অগ্রভাগে যে পার্শ্বদেশীয় যে অঞ্চলটা আছে, হ্যাঁ, সাইডে যে অঞ্চলটা আছে, সেটা দিয়ে সে হচ্ছে লবণাক্ততা বা নোনতা স্বাদটা বুঝতে পারে। আর তার পিছনে যে দুই পাশের অংশটা আছে, এটা দিয়ে সে হচ্ছে অম্লতা বা টক স্বাদটাকে বুঝতে পারে, তেঁতুল খেলে যে টক লাগে, তাই না? আর সবার পেছনে একদম গোড়ার দিকে যে নীল কালার অংশ তুমি এখানে দেখতে পারতেছো, এটা দিয়ে সে তিক্ততা বা বিটারনেসটা বুঝতে পারে। হ্যাঁ, তেতো স্বাদ জিনিসটা সে বুঝতে পারে। আর মাঝখানে যে ব্রাউন কালার অংশটা দেখা যাচ্ছে, এটা দিয়ে সে হচ্ছে সুস্বাদকে বুঝতে পারে। হ্যাঁ, উমামি টেস্ট। সুস্বাদ মানে হচ্ছে আসলে সব টেস্টের একটা মিক্সটা তুমি বলতে পারো। হ্যাঁ, মাছ মাংস খেলে যেমন যেমন আমাদের একটু ভালো লাগে, মজা লাগে, মাংসকে তুমি মিষ্টি বলতে পারো? না। ঝাল বলতে পারো? না, মরিচ দিলে না ঝাল হয়। টক বলতে পারো? না। একটা স্পেশাল টাইপের স্বাদ, তাই না? সেটাকে আমরা উমামি বা সুস্বাদ বলতে পারতেছি। আচ্ছা, তো এখন তুমি বলতে পারো, ভাই সবকিছু আমি বুঝতে পারলাম, হ্যাঁ, মিষ্টি আছে, নোনতা আছে, টক আছে, সবই আছে, ঝালটা কোথায়? মনে রাখবো, ঝাল কিন্তু কোনো টেস্ট না, ঝাল কিন্তু কোনো স্বাদ না। ঝাল হচ্ছে একটা প্রদাহ। ঠিক আছে, আমরা যখন এই ঝাল জাতীয় কোনো খাবার খাই, তখন কি হয়ে যায়, সেটা স্বাদকুড়িকে একদম মানে অ্যাব্রেস্ট করে ফেলে, হ্যাঁ, রাব করে নষ্ট করে ফেলে। যার ফলে সেটা কি হয় বলতো, আমাদের এই স্নায়ুগুলোকে উত্তেজিত করে ফেলে। মনে হয় আমাদের আমরা কি ঝাল ঝাল অনুভূত করতেছি। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখবা। তো এখানে আমি সবগুলা কথাই লিখে দিছি, তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে, সব পড়ে নিবা। দেখো যে সুস্বাদের বিষয়টা আমি এক্সট্রা করে একটু অ্যাড করছি, যে উমামি কেন বলা হচ্ছে। জাপানি শব্দ থেকে আসে উমাই। উমাই মানে হচ্ছে কি, সেভারি। সাধারণত মাছ মাংস খেলে এরকম স্বাদ পাওয়া যায়। বুঝতে পারছো? আচ্ছা, এটা কি করে বলতো, জিহ্বায় জ্বালা বা ইরিটেশন সৃষ্টি করে। যাই হোক, এগুলো আমরা জানি। আচ্ছা, তো এটা তো আমাদের যান্ত্রিক পরিপাক গেল। এছাড়া আমাদের মুখগহ্বরে তো রাসায়নিক পরিপাক হওয়া দরকার। তো রাসায়নিক পরিপাক হওয়ার জন্য কি দরকার বলতো? আমাদের বিভিন্ন এনজাইম দরকার। রাইট, সেই এনজাইম গুলো কোত্থেকে আসে বলতো? লালা গ্রন্থি থেকে আসে, হ্যাঁ, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আসে। লালা গ্রন্থি নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন জাস্ট তুমি সংক্ষেপে জেনে রাখো, লালা গ্রন্থি কি 3 জোড়া। বুঝতে পারছো? লালা গ্রন্থি কি বলতো? 3 জোড়া। এক জোড়া প্যারোটিড, এক জোড়া সাবম্যান্ডিবুলার, এবং এক জোড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল। জাস্ট একটু মাথায় রাখো, আমরা বিস্তারিত পরে শিখবো। তো এখান থেকে নিঃসৃত রসকে আমরা নিশ্চয়ই লালা বলবো। ঠিক আছে, বেশিরভাগই পানি। 1200 থেকে 1500 ml ক্ষরণ হয়, আমরা পরে দেখতেছি।
এবার তুমি চলে আসো দাঁত। ওকে, দাঁত হইলে মোটামুটি আমাদের যান্ত্রিক পরিপাকটা মুখে শেষ হবে। আচ্ছা, সো খেয়াল করে দেখো দাঁতগুলো কোথায় বসানো থাকে, আমাদের চোয়ালের ভিতরে, উপরের চোয়াল এবং নিচের চোয়ালের অ্যালভিওলাই নামক কিছু গর্ত আছে। হ্যাঁ, অ্যালভিওলাই নামক কিছু গর্ত থাকে। সেই অ্যালভিওলাই নামক গর্তের ভেতরেই আলটিমেটলি দাঁতগুলো আটকানো থাকে। বুঝতে পারছো? অ্যালভিওলাই মানেই কিন্তু ফাঁকা জায়গা। আমরা কিন্তু ফুসফুসের ভেতরে, ফুসফুসে যে কার্যকরী এককগুলো দেখছিলাম তাদেরকে আমরা কি বলতাম বলতো? অ্যালভিওলাই বলতাম, তাই না? অ্যালভিওলাই মানে কিন্তু ফাঁকা জায়গা। সাইনাস মানে কিন্তু ফাঁকা জায়গা। বুঝতে পারছো? So, এইগুলা কিন্তু অবশ্যই ওয়ার্ডের অরিজিন আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, গেল। এখন মানুষের দাঁতকে আমরা কি বলতে পারি? ডাইফায়োডন্ট বলতে পারি। ঠিক আছে, ডাইফায়োডন্ট। খেয়াল করো, ডন্ট মানে হচ্ছে দাঁত, ফায়ো মানে হচ্ছে গজানো, আর ডাই মানে দুই, অর্থাৎ যাদের দাঁত দুইবার গজায় সেই সব প্রাণীদেরকে আমরা ডাইফায়োডন্ট বলতেছি। হ্যাঁ, এই যে দেখো দুইবার দাঁত গজায়। একবার হচ্ছে যাদেরকে আমরা বলি হচ্ছে ডেসিডুয়াস টিথ বা মিল্ক টিথ, হ্যাঁ, দুধ দাঁত। এবং আরেকবার হচ্ছে আমাদের পার্মানেন্ট টিথ, হ্যাঁ, বা স্থায়ী দাঁত। দুধ দাঁতটা মেনলি হচ্ছে বাচ্চাদের তৈরি হয়। এরপর সেটা হচ্ছে সবগুলো আস্তে আস্তে করে একটা দুইটা করে পড়তে পড়তে সেখানে সেই জায়গায় হচ্ছে পার্মানেন্ট টিথটা বা হ্যাঁ, স্থায়ী দাঁতটা তৈরি হয়। ওকে, দেখো 2 থেকে 6 বছরের মধ্যে এই দুধ দাঁতগুলো উঠে যায়। তারপর সেটা হচ্ছে 8 থেকে 10 বছরের মধ্যেই পড়ে গিয়ে স্থায়ী দাঁত তৈরি হয়। ওকে, দুধ দাঁত কয়টা বলো তো? 20টা। এবং স্থায়ী দাঁত হচ্ছে 32টা। এটা একটু মাথায় রাখবা, সামনে আমরা দেখবো। ঠিক আছে, কিভাবে কোন 20টা কোন 32টা এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। দাঁতের প্রকারভেদ, এই যে আমি বলতেছি যে 32টা দাঁত, এই 32টা দাঁতকে আমি হচ্ছে 4টা ভাগে ভাগ করতেছি, তাই না? তার মানে মানুষের চোয়ালে এরকম 4 ধরনের দাঁত পাওয়া যায়। শুধু মানুষ না, আসলে বলতে পারো সকল স্তন্যপায়ীতে মোটামুটি এরকম পাওয়া যায়। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করে দেখো কোন 4টা ভাগ। প্রথম হচ্ছে কর্তন দাঁত বা ইনসিজর, ছেদন দাঁত বা ক্যানাইন, তারপর হচ্ছে অগ্রপেশন দাঁত বা প্রিমোলার, এবং পেশন দাঁত বা মোলার। একটু মাথায় রাখতে হবে, ইংলিশ নামগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, আইসিপিএম, এইভাবে একটু মাথায় রাখবা। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে হচ্ছে কিছু সংখ্যা দেখতে পারতেছি, তাই তো? যে কর্তন দাঁত 4টা, ক্যানাইন কয়েকটা আছে। তো আমি এখন সেটা বলতেছি না, এটা আমি তোমাদের পরে ব্যাখ্যা করে বলবো। জাস্ট এখন আমি কি বলতেছি একটু কাজগুলা তোমাদের বলি। কর্তন দাঁতের কাজ কি হবে? খাবারকে সে কাটবে, সোজা কথা। কর্তন দাঁত কি করবে? খাবারকে সে কাটবে, তাই তো? যে খাবারকে কাটা এবং ছেঁড়ার কাজে সে সহায়তা করে। ছেদন কাজ, ছেদন দাঁত কি করবে? খাবারকে ছিঁড়বে, ছেদন থেকে, ছিঁড়া থেকে ছেদনটা আসছে। বুঝতে পারছো? এই যে ছেঁড়ার কাজে সেটা ব্যবহার হয়, তাই না? খাবার কাটার কাজ কিরকম হইতে পারে? যে আমরা যে বিভিন্ন সফট খাবার খাই না, ভাত তো অনেক সফটই হয়, তাই না, সেমি সলিড। সেই কাজগুলো আসলে কর্তন দাঁত করে থাকে, খাবারকে কেটে কেটে ছোট ছোট বানানো। আর ছেদন দাঁত কি? যে আমরা বিভিন্ন মাঝে মাঝে বিভিন্ন শক্ত খাবার খাই, তাই না, মাছ মাংস খাই। স্পেশালি তুমি গরুর মাংস কথা চিন্তা করো, তাই না? তাদেরকে ছেঁড়ার জন্য কিন্তু সেই ছেদন দাঁত গুলা বেশি দরকার। আর অগ্রপেশন পেশন দুইটা কাজ সিমিলার। এই কর্তন ছেদনের কাজ হয়ে গেলে খাবারটা চোয়ালের পিছন দিকে চলে যায়, মাড়ির দাঁতের দিকে চলে যায়। সেগুলা খাবারকে পিষা শুরু করবে, বুঝছো? পেশন মানে কি? পিষা। ঠিক আছে, খাবারকে পিষে পিষে সে হচ্ছে অনেকটা একটা অর্ধ তরল একটা জিনিস বানায় ফেলবে। সেটাকে আমরা কি বলতেছি বলতো? বোলাস বলি। খাদ্য দলা, বোলাস বলি। ওকে, এটা একটু মাথায় রাখবা। সো এই এই জিনিসগুলো এখানে বলা আছে যে খাবারের চর্বণ এবং পেশন হবে। এখানেও সেম, এখানেও কিন্তু চর্বণ এবং পেশন হয়। আরেকটা কথা এখানে হয়তো বলা আছে, এখানে কি বলা আছে? দাঁতগুলো হচ্ছে কাস্প যুক্ত। ঠিক আছে, কাস্প মানে কি বলতো? কিছু অবতল গর্ত, হ্যাঁ, কিছু নিচু হওয়া গর্ত। রাস্তার মধ্যে দেখো না, মাঝে মাঝে রাস্তা ভেঙে ভেঙে গর্ত তৈরি হয়, সেগুলো হচ্ছে এক একটা কাস্প। সো এখানে দেখো অগ্রপেশন পেশন দুইটাই কিন্তু কাস্প যুক্ত। তুমি যদি এখানে ছবিটা দেখো, এই যে আমরা এখানে যে গর্তগুলো দেখতে পারতেছি না, দাঁতের মাঝখান বরাবর যে গর্ত, এগুলো কিন্তু নর্মাল। এমন না যে দাঁত ভেঙে গেছে বলে এরকম গর্ত তৈরি হয়েছে, না। এগুলো কিন্তু নর্মাল গর্ত। এই গর্তগুলোকে আমরা কি বলি বলতো? কাস্প। কাজ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট খাবার পেশনের কাজে, সেটা অনেক বেশি সহায়তা করে। আচ্ছা, এবং এখানে আরেকটা কথা বলা আছে, আমাদের সর্বশেষ পেশনদারটাকে আমরা কি বলি? আক্কেল দাঁত বা উইজডম টিথ। এটাকে কি বলা হয় বলতো? এটাকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়, ভেস্টিজিয়াল অর্গান। হ্যাঁ, আমরা এগুলো পরে শিখবো, জাস্ট এখন একটু মাথায় রাখো। এইবার চলে আসো ভাই দন্ত সংকেত। আমি বলতেছিলাম না যে দুধ দাঁত 20টা, স্থায়ী দাঁত 32টা। এই 20টা কিরকম টাইপের হয়, 32টা কিরকম টাইপের হয়, সেটা আমরা এখন এখন একটু দেখার চেষ্টা করব। সো দন্ত দাঁতের ডেফিনেশনটা আবার একটু জেনে রাখতে পারো তোমরা। দন্ত দাঁত কাকে বলে? মোট দাঁতের সংখ্যা এবং দাঁতের ধরন, দাঁতের সংখ্যা এবং দাঁতের ধরন যে সংকেতের মাধ্যমে আমি প্রকাশ করতে পারি। প্রাপ্তবয়স্ক মানুষের যেহেতু মোট দাঁতের সংখ্যা 32 এবং আমাদের চোয়াল কয়টা বলো তো? দুইটা না? তাহলে প্রতি চোয়ালে কতগুলা দাঁত আছে বলো? 16টা করে।
উপরের চোয়ালে 16টা, নিচের চোয়ালে 16টা। আবার এই আমরা যেহেতু দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমাদের দাঁতগুলো কিন্তু ঠিক একই রকম ভাবে দ্বিপার্শ্বীয় প্রতিসম, ডান দিকে যা আছে বাম দিকে তাই। প্রত্যেকটা চোয়ালকে সেই কারণে আমরা কি করতে পারি, দুইটা অর্ধ চোয়ালে ভাগ করতে পারি। তাহলে প্রত্যেকটা অর্ধ চোয়ালে কতগুলা করে দাঁত আসবে বলতো, 8টা করে দাঁত আসবে। তাহলে আমাদের উপরে চোয়ালে ডান বাম মিলায় 8 8 16, নিচে চোয়ালে ডান বাম মিলায় 8 8 16। ওকে, সো আমরা দন্ত সংকেতে কি করি, এই অর্ধ চোয়াল গুলাকে মেনলি প্রকাশ করে থাকি। বুঝতে পারছো, অর্ধ চোয়াল গুলাই মেনলি আমরা প্রকাশ করে থাকি। হ্যাঁ, রাইট সাইড লেফট সাইড দিয়ে আমরা প্রকাশ করে থাকি। তোমরা যারা ডেন্টিস্ট্রি নিয়ে পড়াশোনা করবা, অথবা তোমরা যারা হচ্ছে বিডিএস পড়বা, হ্যাঁ, রাইট, মেডিকেল এসে যদি কেউ দাঁতের ডাক্তারি পড়ো, তারা হচ্ছে এই দন্ত সংকেত গুলো অনেক গুরুত্ব দিয়ে পড়বা। বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে এখানে একটু খেয়াল করে দেখো, এই কথাগুলো বলা আছে, এবং এখানে লাস্টে দেখো সংকেত গুলা দেওয়া আছে, তাই না? দেখছো সংকেত গুলা দেওয়া আছে। এখানে আই দিয়ে কি বোঝায় বলতো, ইনসিজর বোঝায়। সি দিয়ে কি বোঝায়, ক্যানাইন বোঝায়। পি দিয়ে প্রিমোলার, এবং এম দিয়ে হচ্ছে মোলার বোঝায়। So আমি যদি তোমাদের এই জিনিসটা একটু ভালো করে নোট ডাউন করে দিই, তাহলে দেখো দুধ দাঁতের জন্য আমরা কি বলতেছি বলতো, দুইটা অর্ধ চোয়াল আমাদের আছে, এবং অর্ধ চোয়াল গুলোকে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে বোঝাই। এটা কিন্তু ভাগচিহ্ন না, জাস্ট উপরে চোয়াল নিচের চোয়ালকে আলাদা করে বোঝানোর জন্য। উপরে হচ্ছে ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, মানে কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। নিচেও কিন্তু একই রকম, ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। বুঝতে পারছো? আচ্ছা, তো তুমি চিন্তা করো, এই হলো আমাদের পুরো বিষয়টা। এটা হচ্ছে আমাদের দুধ দাঁত, না? দুধ দাঁত। আর এটা হচ্ছে স্থায়ী দাঁত। আচ্ছা, সো এখানে আমি বলবো তোমরা হচ্ছে দুইটা সংখ্যা মনে রাখো। দুধ দাঁতের জন্য মনে রাখবা 2102, এবং স্থায়ী দাঁতের জন্য মনে রাখবা হচ্ছে 2123, 2123। 2102টা কিরকম বলতো, আই হচ্ছে 2, হ্যাঁ, আই হচ্ছে 2, সি হচ্ছে 1, প্রিমোলার হচ্ছে 0, মোলার হচ্ছে 2। ওকে, তাহলে এখানে ইনসিজও থাকবে হচ্ছে দুইটা, ক্যানাইন একটা, প্রিমোলার নাই, মোলার দুইটা। তাহলে চিন্তা করে দেখো, আমি যদি ইন টোটাল বলি, এখন কিন্তু ইন টোটাল আসি নাই, এগুলো হচ্ছে অর্ধ চোয়াল, তাই না? এগুলো কি বলতো, এগুলো হচ্ছে অর্ধ চোয়াল। তাহলে আমি যদি পূর্ণ চোয়াল পাইতে চাই, 2 দিয়ে নিশ্চয়ই গুণ করব। পূর্ণ চোয়াল পাইতে গেলে 2 দিয়ে নিশ্চয়ই আমাকে গুণ করতে হবে। দেখো তো এখানে কতগুলো দাঁত আছে, 2 এর 1 এ 3, 3 এ 2 এ 5, 5 এ 5 কত হয়ে গেল, 10। উপরে চোয়ালে 10টা, নিচে তুমি চিন্তা করে দেখো, নিচে চোয়ালে কিন্তু আমাদের 10টা, তাই তো? আবার এখানে ভাগ করে দিও না, এটা কিন্তু যোগ। যোগ করলে কতগুলো হয়ে যাবে, 20টা। তাহলে দুধ দাঁত কয়টা আছে বলো তো, 20টা আছে, একটু মাথায় রাখবা। তাহলে আমি যদি একবারে সামারি করতে চাই, হ্যাঁ, 20টার মধ্যে কতগুলা ইনসিজর বলো তো। উপরে দেখো 2, 2কে আমি 2 দিয়ে গুণ করলাম মানে 4, নিচে এরকম 4, তাহলে ইনসিজর আছে হচ্ছে 8টা। ইনসিজর 8টা। ক্যানাইন কয়টা বলো তো, উপরে হচ্ছে এখানে 1, 2 1 কে 2, আর নিচে 2টা, তাহলে 4টা। প্রিমোলার কত দেখো, প্রিমোলার কিন্তু নাই, আর বাকিগুলা মোলার, তাই তো? দুইটা দুইটা করে আছে, আমি আবার 2 দিয়ে গুণ দিব মানে 4, উপরে চোয়ালের 4, নিচে চোয়ালের 4, মানে 8টা। তাহলে 8 8, হ্যাঁ, জাস্ট এ মিনিট, আমি মনে হয় কি হিসাবে কোনো গরমিল করছি কি, না ঠিক আছে। 8 8 16, 16 4 20, তাহলে কত হয়ে গেল, 20। এই সংখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? অর্ধ চোয়ালে কতগুলা থাকে, উপরে চোয়ালে কতগুলা থাকে, মোট কতগুলা থাকে, আশা করি এখন অঙ্ক করে তোমরা বের করতে পারবা। এই 2102কে তুমি হচ্ছে আসলে হিসাব করবা। 2102 এর 2 কে ডাবল করলে পূর্ণ চোয়াল, সেই ডাবলকে আবার ডাবল করলে সম্পূর্ণ মুখেরটা চলে আসে। আমার কথা কি বুঝতে পারছো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার চলে আসো ভাই এখানে, 2123 মানে কি, ইনসিজর দুইটা, ক্যানাইন একটা, প্রিমোলার দুইটা, মোলার তিনটা, তাই না? এরকমই তো নাকি? এরকম। এরপর তুমি কি করবা, এদেরকে গুণ করবা, রাইট? কারণ অর্ধ চোয়াল দেওয়া আছে, তোমার তো পূর্ণ চোয়াল লাগবে ভাই। 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো 2 1 এ 3, 2 1 এ 3 হয়, 3 এ 2 এ 5, 5 এ 3 এ 8, 8 আর 8, 8 গুণ 2 কত হবে বলো, 16। তাহলে নিচে কতগুলো আছে বলো, 16। 16 16 কত হয় বলো, 32টা। তাহলে স্থায়ী দাঁত কয়টা বলো, 32টা। তাহলে এখানে তুমি একই রকম ভাবে হিসাব করো, ইনসিজর কয়টা, হ্যাঁ, বাকিগুলো তুমি একই রকম ভাবে হিসাব করো। ইনসিজর কয়টা যদি আমি বলি, আগে তো আমাদের 2 ছিল, এখনো 2, তার মানে ইনসিজর হচ্ছে মোট 8টাই, ঠিক আছে? ইনসিজর কয়টা বলো তো, ইনসিজর কিন্তু মোট 8টাই। ক্যানাইন কয়টা বলো তো, ক্যানাইন কিন্তু একই রকম ভাবে 4টাই, তাই না? দেখছো, ইনসিজর ক্যানাইন কিন্তু চেঞ্জ হয় না। প্রিমোলার হচ্ছে দুধ দাঁতে নাই, প্রিমোলার দুধ দাঁতে থাকে না। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, পরীক্ষা অনেক বেশি আসে, যে দুধ দাঁতে কোন দাঁতটি পাওয়া যায় না, প্রিমোলার পাওয়া যায় না। ওকে, তাহলে দেখো এখানে আমি প্রিমোলার পাচ্ছিলাম, প্রিমোলার তো দুধ দাঁতে পাচ্ছিলাম না, বাট স্থায়ী দাঁতে দেখো আবার প্রিমোলার কয়টা চলে আসছে,
দুইটা। এটা একটু ইম্পর্টেন্ট। প্রিমোলার কয়টা চলে আসছে বলো? দুইটা। তাহলে তুমি চিন্তা করে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়? 8। তাহলে এখানে কিন্তু 8টা হয়ে গেল। আর মোলার দেখো, মোলার কিন্তু একটা বেশি হয়ে গেছে, তাই না? আগে ছিল মোলার দুইটা, এখন কিন্তু তিনটা। তাহলে 3 নাম্বার যে মোলার দাঁতটা চলে আসলো, এক্সট্রা করে যে মোলার দাঁতটা চলে আসলো, এই 3 নাম্বার মোলার দাঁতটাকে আমরা কি বলতেছি বলতো? আক্কেল দাঁত বা উইজডম টিথ। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? আক্কেল দাঁত। আক্কেল দাঁত। তাহলে উপরে 3, 3 দুগুণে 6, পূর্ণ চওয়াল হয়ে গেল। 2 চওয়ালের জন্য 6 6 কত আসবে? 12। ওকে, 12। এবার তাহলে তুমি যদি হিসাব করো, তাহলে দেখো এখানে কত আসবে? 32 আসবে না? 12 আর 8-এ হয় 20। 20 ঠিক আছে, হ্যাঁ 32। 32। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো। আমি তোমাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম এখানে কি দেওয়া আছে। যদিও বই কিন্তু এত বিস্তারিত দেওয়া নাই, এই যে আমি এখানে এক্সট্রা করে যে কথাগুলা বা হিসাবগুলো তোমাদের দেখাইছি, বই কিন্তু এভাবে দেওয়া নাই। আমি তোমাদের বোঝানোর জন্য আর কি দিলাম। তাহলে আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে পরিপাকের বিস্তারিত। আমরা কিন্তু অলরেডি এই বিস্তারিত বিষয়গুলো এক্সপ্লেন করে ফেলছি, তাই না? সো এখান থেকে জাস্ট আমরা একটু রিডিং পরে চলে যাব। এখান থেকে আমাদের অত বিস্তারিত পড়ার কিছু নাই। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি আসবে বলতো? লালাক্ষরণ হবে, খাবারটা প্রথম হচ্ছে দাঁতের কাজে পিষ্ট হবে। রাইট, এই যে দেখো দাঁতের কাজে পিষ্ট হয়, জিহ্বার নাড়াচাড়া করবে, তাই তো? আচ্ছা, লাস্টে কি হবে বলতো? গিলতে সহায়তা করে। লালা হচ্ছে খাবারটাকে গিলতে সহায়তা করে। এবং দেখো যে খাবারটা নিষ্পেষিত হয়ে প্রথমে খাদ্য মন্ড বা খাদ্য দলায় কনভার্ট হবে, যেটাকে আমরা কি বলি? মোলাস। তাহলে খাবারটা মুখে কনভার্ট হবে বোলাসে, আর পাকস্থলীতে গিয়ে সেটা কনভার্ট হবে কাইমে। একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো এই যে এগুলা আলাদা করে বলার কিছুই নাই। দেখো যে কোমল তালু থাকায় খাদ্য মন্ড সেটা কি হবে? নাসারন্ধ্র পথে প্রবেশে বাধা পায়। ঠিক আছে, সো এগুলো তো আমরা অলরেডি আলোচনা করেই ফেলছি। আচ্ছা, এরপর দেখো নিচে 2টা নালী থেকে শ্বাসনালী, অন্ননালী। সো খাবারটা কিন্তু শুধুমাত্র কোথায় যায়? অন্ননালীতে যায়, শ্বাসনালীতে যাইতে পারে না। কার কারণে বলতো? এই যে এপিগ্লটিস বা উপজিহ্বার কারণে, তাই না? সেটা হচ্ছে ষড়যন্ত্রের মুখে বসানো থাকে, শ্বাসনালীতে খাবারটাকে প্রবেশে বাধা দেয়, সোজা কথা। আচ্ছা, তো এখানে আমি একটা ছবি নিচ্ছি অনলাইন থেকে, তোমরা যাতে সহজে বুঝতে পারো। এই যে দেখো আমাদের এপিগ্লটিস মহাশয়, সে যখন আমি খাবারটাকে গ্রহণ করব তখন সেটা এই যে এরকম ভাবে বন্ধ হয়ে যায়। খাবারটাকে গ্রহণ করলে সেটা কি হবে? এরকম ভাবে বন্ধ হয়ে যায়। But যখন আমাদের খাবার গ্রহণ করা লাগবে না, বাতাস গ্রহণ করা লাগবে, তখন কিন্তু সেটা আবার এরকম ভাবে খুলে যায়। ঠিক আছে, এরকম ভাবে সেটা আবার খুলে যাবে। আচ্ছা, এবার চলে আসো ভাই রাসায়নিক পরিপাক। আমাদের পরীক্ষার জন্য রাসায়নিক পরিপাকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা। তো দেখি রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে তুমি একটা কথা মাথায় রাখবা। আমাদের মুখের ভিতরে শর্করার পরিপাকটাই আংশিকভাবে হয়, অন্য খাবারে তেমন পরিপাক হয় না। আর পাকস্থলীতে মেনলি আমিষের পরিপাকটা আংশিকভাবে হয়, অন্য কোনো খাবারের পরিপাকটা হয় না। সকল খাবারের চূড়ান্ত পরিপাক কই হয় বলতো? ক্ষুদ্রান্তে। বুঝতে পারছো? ক্ষুদ্রান্তে আমাদের পরিপাকটা হয়। সো যে যদি আমি কথাগুলো এখানে একটু শর্টে নোট ডাউন করে দিই, তুমি একটু মাথায় রাখবা। মুখে, মুখগহ্বরে, মুখগহ্বরে হচ্ছে শর্করার আংশিক পরিপাক হয়। শর্করার আংশিক পরিপাক হয়, হ্যাঁ, সম্পূর্ণ পরিপাক কিন্তু এখানে হয় না, খুব সামান্য শর্করায় কিন্তু এখানে ভাঙতে পারে। আর পাকস্থলীতে, পাকস্থলীতে আমিষের মানে প্রোটিনের আংশিক পরিপাকটা হয়। ঠিক আছে, প্রোটিনের আমাদের আংশিক পরিপাকটা হবে। সকল খাবারের চূড়ান্ত পরিপাকটা কই হয়? ক্ষুদ্রান্তে। ওকে, ক্ষুদ্রান্তে হচ্ছে চূড়ান্ত পরিপাকটা হবে, সব খাবারের এখানে চূড়ান্ত পরিপাক হয়। এটাও কথাটা মাথায় রাখবা। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু মুখের মধ্যে আছে, মুখের জিনিসটাকে আমরা একটু গুরুত্ব দেই। তো আমাদের যে রাসায়নিক পরিপাক, তার জন্য কি দরকার? নিশ্চয়ই এনজাইম দরকার। সেই এনজাইম গুলো কোত্থেকে আসবে বলো? নিশ্চয়ই লালা গ্রন্থি থেকে আসবে, স্যালাইভারি গ্ল্যান্ড। আমরা কিন্তু 3 জোড়া লালা গ্রন্থির একটা ইন্ট্রোডাকশন দেখে ফেলছি। এখান থেকে লালা রস নিঃসৃত হবে, সেই লালা রসের ভিতরে টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ নামক একটা এনজাইম থাকে, সাথে মল্টেজ থাকে অল্প পরিমাণে। এরাই আলটিমেটলি শর্করা জাতীয় খাবারকে ভাঙে। কিভাবে? দেখো টায়ালিন কি করতেছে? জটিল শর্করাকে ভেঙে মল্টোজে কনভার্ট করে। তোমরা জানো মল্টোজ একটা ডাইস্যাকারাইড। হ্যাঁ, আমার কোর্স রসায়ন লেকচারে তোমরা পড়ছো। শর্করা বা স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড, তাকে আমি ভাঙলে কি পাবো বলতো? মল্টোজ পাবো, সেটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। সেই মল্টোজকে ভাঙবে হচ্ছে মল্টেজ। কিসে কনভার্ট করে বলতো? গ্লুকোজে। এটা আমরা কোর্স রসায়নে পড়ছি। নামের শেষে ওজ মানে সুগার, এজ মানে এনজাইম। তাহলে মল্টোজ হচ্ছে সুগার, যে হচ্ছে মল্টোজের উপরে কাজ করে সে হচ্ছে মল্টেজ। ওকে,
তাহলে এখানে খুব সামান্য পরিমাণ শর্করা এরকম ভাবে হচ্ছে গ্লুকোজে কনভার্ট হইতে পারে। ওকে, তাহলে মাথায় রাখবে এখানে আরেকটা কথা বলা কি, টায়ালিনের কাজটা হচ্ছে মুখগহ্বরে শুরু হইলো, সেটা হচ্ছে পাকস্থলীতে গিয়ে কমপ্লিট হয়, সেটা আমাদের অত বেশি মাথা কামানোর কোনো বিষয় না। তারপর দেখো এখানে আমিষের পরিপাকটা কি হয়? আমিষের কিন্তু তেমন পরিপাক হয় না। কেন? কারণ আমিষ পরিপাকের জন্য তো প্রোটিওলাইটিক এনজাইম দরকার, যেটা মুখে পাওয়া যায় না। স্নেহের কি পরিপাক হবে? এখানে লাইপোলাইটিক এনজাইম পাওয়া যায় না, তাই স্নেহেরও পরিপাক হয় না। তোমরা মেডিকেলে যখন যাবা তখন সেখানে দেখবা কি, আমাদের লালা রসের ভিতরে লিঙ্গুয়াল লাইপেজ বলে একটা লিঙ্গুয়াল লাইপেজ বলে একটা লাইপেজ এনজাইম থাকে। হ্যাঁ, লাইপোলাইটিক এনজাইম থাকে, বাট এটা আসলে সক্রিয় অবস্থায় থাকে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই এনজাইমটা সক্রিয় হবে আসলে ক্ষুদ্রান্তের ডিওডেনামে গিয়ে। সে যখন হচ্ছে পিত্ত রসকে পাবে তখন সেটা সক্রিয় হবে। তো তোমাদের বই যেহেতু নাই, তোমরা বলবা কি, মুখগহ্বরে স্নেহের কোনো পরিপাক হয় না। ওকে, সবসময় তুমি তোমার বই অনুযায়ী চলার চেষ্টা করবা। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসো ভাই পাকস্থলীর পরিপাক, এটা পরে আমরা আজকে শেষ করতেছি। আমরা জানি অন্ননালী যেখানে শেষ হয়ে গেল সেখান থেকে আমাদের পাকস্থলীটা শুরু হলো, তাই না? এরকম দেখো, এবং দেখো এটা হচ্ছে মোটামুটি ধরো হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয়। তার অর্ধেক চওড়া হয়ে গেল, তোমার পরিমাণ দরকার নেই। এটার আয়তন 1.5 থেকে 2 লিটার। এত পরিমাণ সে খাবারকে জমা করতে পারে, তাই না? আমরা জানি খাবারটা কিন্তু অলরেডি অনেকটা অর্ধ তরল হয়ে, না অর্ধ সেমি সলিড হয়ে কিন্তু সেটা পাকস্থলীতে আসতেছে। এটা একটু কথা মাথায় রাখবা। তো আমি যদি এখানে একটু নোট ডাউন করে দিই, তোমরা একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি, সে খাবারটা যতক্ষণ মাউথে আছে, হ্যাঁ মুখে আছে, সে মুখের ক্রিয়ায় আলটিমেটলি ক্রিয়া বিক্রিয়া হয়ে একটা সেমি সলিড মাসে কনভার্ট হয়। সেটাকে আমরা কি বলতেছি বলতো? বোলাস। বোলাস হচ্ছে সেমি সলিড, সেমি সলিড। এবং বোলাসটা যখন হচ্ছে আমাদের স্টোমাকে চলে যাবে, তখন স্টোমাকের এনজাইম, এবং তুমি চিন্তা করে স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাদের ক্রিয়া আলটিমেটলি এরা হচ্ছে একটা সেমি ফ্লুইড মাসে কনভার্ট হয়ে যায়। মানে আরো অনেক বেশি ফ্লুইড হয়ে যায়। আগে একটু কম ফ্লুইড ছিল, এখন বেশি ফ্লুইড। তাকে আমরা কি বলি? কাইম। তো তোমাদের উপর আসলে বাংলা যে শব্দ চয়নটা সেটা ভালো হয় নাই। বোলাসকে ওরা খাদ্যমন্ড বলছে, কাইমকেও খাদ্যমন্ড বলছে। আসলে বোলাস আর কাইম কিন্তু ডিফারেন্ট, তুমি জাস্ট একটু মাথায় রাখো। এখন একটু খেয়াল করে দেখো, এই পাকস্থলীকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তোমাদের লেটেস্ট এডিশন যেটা, সেই লেটেস্ট এডিশনে আসলে এই ভাগটা ভালো করে দেখানো হয়েছে। হ্যাঁ, পুরাতন এডিশনে আবার সুন্দর করে দেখানো হয় নাই। তো পুরাতন এডিশনে আবার কিছু কথা ছিল যেটা আমি আমি মনে করি ইম্পর্টেন্ট, সেটা আমি এখানে লিখে দিছি, দুইটাকে কম্বাইন করে লিখে দিছি। এই যে তুমি ডান পাশে পাকস্থলীটাকে দেখতে পারতেছো, এটা কোথায় শুরু হলো বলতো? যে জায়গা আমাদের অন্ননালীটা শেষ হয়ে গেল, তাই তো? আচ্ছা, অন্ননালী যেই জায়গাটা শেষ হয়ে গেছে সেই জায়গাটা আসলে অনেকটা আহ হৃৎপিণ্ডের যে এপেক্স আছে না, হৃৎপিণ্ডের সূচালো অংশ, তুমি চিন্তা করো। এই ধরো আমাদের সেই হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের এই সূচালো অংশটাকে আমরা কি বলতেছি? এই অংশটাকে আমরা বলি হচ্ছে অ্যাপেক্স। সো স্টোমাকের যেই জায়গাটা, যেখানে অন্ননালী শেষ হয়ে গেল, সেই জায়গাটা আসলে অ্যাপেক্স অনেক কাছাকাছি থাকে। সেখান থেকে সেই জায়গার নাম কি চলে আসলো বলতো? কার্ডিয়া। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলি? কার্ডিয়া। ঠিক আছে, কার্ডিয়া। এই কার্ডিয়াতে একটা বৃত্তাকার পেশির বলয় থাকে। সেই বৃত্তাকার পেশির বলয়টাকে আমরা কি বলি? কার্ডিয়াক স্ফিংটার। এই কার্ডিয়াক স্ফিংটারে আলটিমেটলি খাবারটা অন্ননালী থেকে পাকস্থলীতে আসতে, মানে আসার কাজটাকে নিয়ন্ত্রণ করে। একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকটা গেটের মতো। এই যে তুমি আমার ভিডিও দেখে খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। যখন আমি খাবার আসতে দিব না, তখন আমি এরকম ভাবে বন্ধ হয়ে যাব। যখন খাবার আসতে দিব, তখন সেটা আমি এরকম ভাবে খুলে ফেলবো। এরপর তুমি দেখো, তুমি যদি কার্ডিয়া থেকে একটা স্ট্রেট লাইন টানো, তুমি যদি কার্ডিয়া থেকে একটা সমান্তরাল রেখা টানার চেষ্টা করো, সেই সমান্তরাল রেখার উপরে যে অংশটা আছে, উপরে যে অংশটা আছে, এটাকে আমরা হচ্ছে অনেকটা ডোম শেপ বা গম্বুজাকার অংশ বলতে পারি। এই অংশটাকে আমরা কি বলতে পারি? ফান্ডাস। ঠিক আছে। আচ্ছা, ফান্ডাসের নিচে যে জায়গাটা আছে, ফান্ডাসের নিচে যেই পুরো জায়গাটা আছে, এই পুরো জায়গাটাকে আমরা কি বলতেছি? কর্পাস বা দেহ। এই কর্পাস বা দেহর যে ডান দিকের অংশটা আছে, হ্যাঁ এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেই ডান দিকের অংশ। এটা কথাটা মাথায় রাখবা, বইয়ের বাম কিন্তু তোমার ডান। হ্যাঁ, ইম্পর্টেন্ট। তো ডান দিকে যে অংশটা সেটা অনেকটা অবতল হয়ে থাকে। তোমরা উত্তল অবতল নিশ্চয়ই ভালো করে বুঝছো, ফিজিক্স থেকে তোমরা পড়ছো। তো ডান দিকের এই অবতল অংশটাকে আমরা কি বলতেছি বলতো? ছোট বাক। আর বাম দিকের এই বড় উত্তল অংশটাকে আমরা কি বলতেছি বলতো? বড় বাক। হ্যাঁ দেখো, ছোট বাক, বড় বাক, লেসার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার।
এই কার্ভেচার গুলো জানাও কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। তোমরা যখন পেপটিক আলসারের বা গ্যাস্ট্রাইটিস এর পেশেন্ট গুলো নিয়ে তোমরা যখন ডিল করবা, তখন দেখতে পাবা যে আমাদের ওই ক্ষতটা, হ্যাঁ, আমাদের ওই আলসারটা কোথায় তৈরি হয়েছে, সেই তৈরি হওয়ার জায়গাটা কিন্তু নির্ণয় করা অনেক বেশি ইম্পর্টেন্ট। মেইনলি সেটা হচ্ছে বেশিরভাগ সময় এই গ্রেটার কার্ভেচার বা এই বাম উত্তল জায়গার এই জায়গাগুলোতে আসলে হয়ে থাকে। হুম, আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, তাহলে লেকচার অনেক বড় হয়ে যাবে। এখানে আসলে কি হয়, খাবারের পরিপাকটা হয়। আর যাই হোক, মানে দেহতেই মেনলি খাবারের পরিপাকটা হয়। সো এখানে একটু খেয়াল করে দেখো, দুইটা কার্ভেচার যে জায়গায় এসে একে অপরের সাথে মিলিত হচ্ছে, সেই জায়গাটাকে আমরা কি বলতেছি বলতো? এন্ট্রাম। সেটাকে আমরা কি বলি? এন্ট্রাম। এখানে তুমি দেখো যে গোলাপি কালারের যে অঞ্চলটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এন্ট্রাম। ওকে, খাবারটা অন্ত্রে প্রবেশের পূর্বে এখানে কিছু সময়ের জন্য জমা থাকে। ঠিক আছে, মনে রাখবা যে অন্ননালী থেকে পাকস্থলীতে কিন্তু বেশ দ্রুত প্রক্রিয়ায় খাবারটা আসে, বাট পাকস্থলী থেকে ডিওডেনামে বা ক্ষুদ্রান্তে যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু বেশ স্লো। কেন বলতো? কারণ এখানে একটা অ্যাক্টিভিটি হয় যেটাকে আমরা কি বলি? পাইলোরিক পাম্প। পাইলোরিক পাম্প। ওকে, এখানে পাইলোরিক পাম্পের অ্যাক্টিভিটি হয়। বুঝতে পারছো? ক্রিয়াকলাপ হওয়ার ফলেই খাবারের বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটা কিন্তু স্লো হয়ে যায়। ওকে, ইম্পর্টেন্ট, কিন্তু আমরা ফিজিওলজিতে এগুলো একটু বিস্তারিত পড়ি। সো অ্যান্ট্রাম যেখানে শেষ হয়ে গেল, সেখান থেকে কি শুরু হয়ে গেল বলতো? সেখান থেকে আমাদের পাইলোরাস শুরু হয়ে গেল। দেখো এখানে আমি গ্রিন কালার দিয়ে যে রিজনটাকে মার্ক করতেছি, এটা হচ্ছে পাইলোরাস। ওকে, পাইলোরাস। এই পাইলোরাস হচ্ছে পাকস্থলীর শেষ অংশ। এই পাইলোরাস থেকে ডিওডেনামটা শুরু। ওকে, তাহলে এখানে একটা বৃত্তাকার এরকম পেশির বলয় পাওয়া যায়, যাদেরকে আমরা কি বলি? পাইলোরিক স্ফিংটার। বুঝতে পারছো? এই পাইলোরিক স্ফিংটারটাই আলটিমেটলি খাবারটা পাকস্থলী থেকে কখন যাবে, কি হারে যাবে, তাই তো, সেগুলা নিয়ন্ত্রণ করে। একটু ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে আমি কথাগুলো লিখে রাখছি, এখানে আমাদের পাইলোরিক স্ফিংক্টার পাওয়া যায়, বুঝতে পারতেছো? এবার তুমি যদি পাকস্থলীকে প্রস্থচ্ছেদ করো, হিস্টোলজি আমরা যেটাকে বলি, টিস্যু নিয়ে যদি আমি জুম করে যদি দেখার চেষ্টা করি, তুমি যদি দেখো, তুমি যদি যদি এখানে পাকস্থলীর একটা সেকশন কাটো, এটা যদি জুম করে দেখার চেষ্টা করো, তাহলে তুমি হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দেখতে পারবা। হুম, অনেকটা এরকম দেখতে হয়। সো এখানে আমি আলটিমেটলি পাঁচটা ভিন্ন ভিন্ন লেয়ার দেখতে পারবো। কয়টা বলো? পাঁচটা ভিন্ন ভিন্ন আমি লেয়ার দেখতে পারবো। এই লেয়ার গুলোকে আমি কিভাবে মনে রাখতে পারি বলতো? শেপেশা মামি দিয়ে মনে রাখতে পারি। শেপেশা মামি, এটা দিয়ে আমি মনে রাখতে পারি। সে দিয়ে হচ্ছে সেরোসা। হ্যাঁ, সে পেশা হবে কথাটা, যাই হোক ওটা কোনো বিষয় না, কারণ জিনিসটা তো কোনো কিছু মিন করে না, তাই না? যাই হোক, পে দিয়ে হচ্ছে পেশি স্তর, সা দিয়ে হচ্ছে সাবমিউকোসা, মা দিয়ে হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা, এবং মি দিয়ে হচ্ছে মিউকোসা। দেখো, সিরোসা, পেশিস্তর, সাবমিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা এবং মিউকোসা। তুমি ছবি থেকে হয়তো দেখতে পারতেছো, সবচেয়ে বাইরে যে পাতলা জায়গাটা আমি দেখতে পারতেছি, মানে হাত দিলে আমি পাকস্থলী যে জায়গাটাকে ধরতে পারতেছি, তাই তো, অনেকটা শক্ত শক্ত কাঠামো, সেটাকে আমি কি বলবো? সেরোসা। সেরোসার পরে ভেতরে তৈরি থাকে কি আমাদের কিছু অনৈচ্ছিক পেশির লেয়ার। হ্যাঁ, কিছু অনৈচ্ছিক পেশি এখানে থাকবে, সেটাকে আমরা কি বলতেছি? পেশি স্তর। তাহলে এই পেশিগুলো কিন্তু আমি নিজের ইচ্ছা মতো চালনা করতে পারি না, এরা কিন্তু অনৈচ্ছিক পেশি। রাইট? আচ্ছা, দুই রকম থাকে, বাইরের দিকে আমাদের অনুদৈর্ঘ্য পেশি স্তর থাকে এবং ভেতরের দিকে আমাদের বৃত্তাকার পেশি স্তর থাকে। হ্যাঁ, বাইরের পেশি স্তর গুলো এরকম খাড়া খাড়া থাকে, আর ভেতরের পেশি স্তর গুলো এরকম হচ্ছে গোল গোল থাকে। ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। তার তার ভেতর আছে কি বলতো? সাবমিউকোসা। সাবমিউকোসার ভেতরে এরকম কিছু রক্তনালী পাওয়া যাবে, হ্যাঁ, এরকম কিছু অ্যারিওলার টিস্যু পাওয়া যাবে, স্নায়ুজালক পাওয়া যাবে, এগুলো আমরা দেখবো। ওকে, এই যে দেখো, রক্তনালী এবং স্নায়ুজালক পাওয়া যাবে। স্নায়ুজালকটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা এগুলা পরবর্তী লেকচার গুলোতে আলোচনা করব। সাবমিউকোসা, সরি, কি বলে, মাস্কুলারিস মিউকোসা, এটা আবার অত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মিউকোসা। দেখো, এই যে আমাদের মাস্কুলারিস মিউকোসা, এবং তার ভেতরে এই পুরোটা হচ্ছে আমাদের মিউকোসা। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে মিউকোসা। বাকিগুলো আমি দেখতেছিলাম কি অনেকটা স্মুথ হয়, তাই তো, একটা লাইনে আমি এঁকে ফেলতেছিলাম, বাট মিউকোসাকে আমি কি দেখতেছি বলতো? অনেকটা ভাঁজ ভাঁজ করে আঁকতেছি না। মিউকোসাকে আমি কিভাবে আঁকলাম বলতো? অনেকটাই, তুমি খেয়াল করে দেখো, এরকম ভাবে ভাঁজ ভাঁজ করে আমি আঁকছি না, ভাঁজ ভাঁজ করে আঁকছি। এই ভাঁজগুলোকে আমরা কি বলি বলতো? রুগী বলি। ওকে, রুগী, মানে ওই পেশেন্ট রুগী না, এক বচনে রুগাস, বহু বচনে সেটাকে আমি কি বলি? রুগী বলি। এই রুগীটা আসলে খাবার গ্রহণ করার পর অনেকটা ফ্ল্যাটেন্ড হয়ে যায়। হুম, খাবার না থাকলে সেটা অনেকটা ভাঁজ হয়ে থাকে, যেটাকে আমরা করুগেটেড ফর্ম বলি। আবার খাবার গ্রহণ করলে সেটা ফ্ল্যাট হয়ে পাকস্থলীর সাইজটাকে বাড়ায় দেয়। যার ফলে আমরা খাবারটাকে 2 থেকে 6 ঘন্টার মতো সময় পাকস্থলীতে জমা করে রাখতে পারি। ওকে, ইম্পর্টেন্ট। মিউকোসের মধ্যে আর কি পাওয়া যায় বলতো? গ্যাস্ট্রিক গ্রন্থি পাওয়া যায়। মিউকোসের ভিতরে আছে কিছু গর্ত গর্ত জায়গা থাকে, যাদেরকে আমরা গ্যাস্ট্রিক পিট বলি। হ্যাঁ, কি বলি বলতো? গ্যাস্ট্রিক পিট বলি।
এই গ্যাস্ট্রিক পিটের ভেতরে আলটিমেটলি পাওয়া যাবে হচ্ছে সেই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো। ইম্পর্টেন্ট, আমরা সামনে শিখবো। এবার চলে আসো যে ভাই, যান্ত্রিক পরিপাক কিভাবে হয়, রাসায়নিক পরিপাক কিভাবে হয়। যান্ত্রিক পরিপাকটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং পড়লেই হবে। দেখো এখানে হচ্ছে খাবারটা 2 থেকে 6 ঘন্টা, অনেক সময় 2 থেকে 4 ঘন্টা আমরা বলে থাকি, মানে বেশ কিছু সময়ের জন্য এটা জমা থাকবে। তবে তরল খাদ্যগুলা কিন্তু 15 থেকে 30 মিনিটের বেশি জমা থাকে না। খাবার যত বেশি লিকুইড হবে তার শোষণটা তত বেশি ফাস্ট হবে। ওকে। আচ্ছা দেখছো এই যে তরল খাদ্য, দেখো তরল খাদ্য সবচেয়ে কম সময় থাকে এবং চর্বিযুক্ত খাদ্য সবচেয়ে বেশি সময় পাকস্থলীতে থাকে। ওকে, চর্বিযুক্ত খাদ্যকে আসলে প্রথমে ইমাসিফিকেশন করে করে তারপর হচ্ছে তার উপর এনজাইমের ক্রিয়াকলাপ করাইতে হয়। সামনে তোমাদের বলবো। আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি কথা বললাম না, সেখানে আমাদের একটা কোষ পাওয়া যায় যার নাম হচ্ছে প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ। সেখান থেকে আমাদের গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl ক্ষরিত হয়। এটার প্রভাবে খাবারের মধ্যে থাকা বেশিরভাগ ব্যাকটেরিয়া কিন্তু মারা যায়। বুঝতে পারছো? আমাদের মুখে থাকে লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইম দিয়ে এক ধাপে আমি জীবাণুগুলোকে মারি। পাকস্থলীতে গেলে এই HCl গুলো কিন্তু জীবাণুগুলোকে আরেক ধাপে মারে। ওকে। তাহলে আমি যদি এখানে তোমাদের একটু বলার চেষ্টা করি, এগুলা আমি মনে করি যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে জাস্ট একটু নোট ডাউন করে দিই। হ্যাঁ, তো আমি যদি বলি যারা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক, ব্যাকটেরিয়া নাশক, আমি দুইটা জায়গায় পরিপাক তন্ত্রের, দুইটা জায়গায়, পরিপাক তন্ত্র বলা উচিত না, পরিপাক নালী, দুইটা জায়গায় এরকম ব্যাকটেরিয়া নাশক পদার্থ পাবো। একটা হচ্ছে মুখে, মুখগহ্বরে আমরা পাবো হচ্ছে লালা গ্রন্থি, মুখগহ্বরে লালা গ্রন্থি, লালা গ্রন্থির ক্ষরণ থেকে পাবো হচ্ছে লাইসোজাইম। ওকে, ঠিক আছে। আর পাকস্থলীতে গিয়ে, পাকস্থলীতে গিয়ে সেখানে আমি পাবো কি বলতো, গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণ, গ্যাস্ট্রিক জুসটা, গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণ, গ্যাস্ট্রিক জুস। সেখান থেকে আমি পাবো কি বলো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরাই আলটিমেটলি ব্যাকটেরিয়া গুলোকে নষ্ট করে ফেলে, হ্যাঁ, ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে ফেলে। একটু মাথায় রাখতে হবে। ওকে। আচ্ছা, তারপর দেখো এখানে আরো কিছু কথা বলা আছে। এখানে যদিও বলছে মসৃণ পেশির 3টে স্তর থাকে, তোমরা এগুলো একটু ঝামেলা হয়ে যাবে। আসলে বাস্তবে 3টে স্তর থাকে, তারও ভিতরে একটা অবলিক মানে তির্যক পেশির একটা স্তর থাকে এরকম। হ্যাঁ, বাইরের দিকে লম্বা, ভিতরের দিকে গোল, তারও ভিতরে হচ্ছে এরকম বাঁকা। তো আমি অত কিছু বলতেছি না, জাস্ট তুমি তো মাথায় রাখবা এই পেশিগুলো মিলে কি করে খাবারটাকে ওটা পিষে ফেলে। বুঝতে পারছো? পিষে সেটাকে একটা পেস্টে কনভার্ট করে, যেটাকে আমরা কি বলি বলতো, কাইম বলি। দেখছো যে কাইম বলি, একটু মাথায় রাখবা। মুখে হয় বোলাস এবং এখানে চলে আসে হয় সেটা কাইম, এবং এটা অনেকটা কি হয়, সেমি ফ্লুইড হয়, ঘন স্যুপের মতো হয়। ওকে। আচ্ছা, ঠিক আছে, এটাকে আমরা মন্ড বলতে পারি। যাই হোক, গ্যাস্ট্রিক জুসের কথা আমি তোমাদের অলরেডি বলছি, এবং এখানে বিভিন্ন এনজাইম থাকে। যান্ত্রিক পরিপাক শেষ হলেই এনজাইমের ক্রিয়াটা শুরু হয়। চলে আসো ভাই রাসায়নিক পরিপাকের মধ্যে। তো রাসায়নিক পরিপাক কিভাবে হবে আমরা অলরেডি জানি। আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো আছে তারা হচ্ছে গ্যাস্ট্রিক জুস বা পাচক রস নিঃসরণ করবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এই গ্যাস্ট্রিক, হ্যাঁ গ্যাস্ট্রিক জুস, রাইট। এবং এখানে আমাদের বেশ কিছু রাসায়নিক পদার্থ পাওয়া যাবে। এখানে আমাদের একটা হরমোন পাওয়া যায় যার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিন হরমোনটা কি করে, গ্যাস্ট্রিক জুসের নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করে। এগুলো আমরা পরে শিখবো, সমস্যা নাই। এনজাইমের মধ্যে চলে আসো। তো এখানে কিন্তু আসলে কি হয় বলতো, শর্করার তেমন কোনো পরিপাক হয় না, তাই না? আমি কিন্তু অলরেডি তোমাদের বলে ফেলছি, কারণ এখানে কোনো অ্যামাইলোলাইটিক এনজাইম পাওয়া যায় না। কার পরিপাকটা এখানে হয়, আমিষের আংশিক পরিপাকটা এখানে হয়। হ্যাঁ, আমিষের আংশিক পরিপাকটা এখানে হবে। দেখো আমি লিখে রাখছি, আমিষের আংশিক পরিপাকের জন্য আমরা এখানে 3টে এনজাইম পাই। ঠিক আছে, 3টে এনজাইম এখানে পাওয়া যায়, পেপসিন, রেনিন এবং জিলেটিন। পেপসিন, রেনিন এবং জিলেটিন, হ্যাঁ মানে জিলেটিনেস, সরি। এর মধ্যে প্রথম 2টা এনজাইম পেপসিন এবং রেনিন, তারা কিন্তু সক্রিয় অবস্থায় ক্ষরিত হয় না, তারা অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়, যাদেরকে আমরা প্রো এনজাইম অবস্থা বলি। হ্যাঁ, প্রো এনজাইম অবস্থা বলি। দেখো, পেপসিনের এরকম প্রো এনজাইম অবস্থা হচ্ছে পেপসিনোজেন, এবং রেনিনটা হচ্ছে প্রো রেনিন। বুঝতে পারছো? তাহলে পেপসিন এবং রেনিন তারা কিন্তু সক্রিয় অবস্থায় ক্ষরিত হয় না বা নিঃসরিত হয় না, তারা প্রো এনজাইম মানে এটা নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয় পেপসিনোজেন এবং প্রো রেনিন আকারে। আমার কথা কি বুঝতে পারছো? তুমি যদি আবার এটাকে একটু দেখার চেষ্টা করো, তাহলে আমি কি বললাম বলো তো, আমাদের পেপসিন, এটা কিন্তু পেপসিনোজেন আকারে, পেপসিনোজেন আকারে ক্ষরিত হয়। সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্রিয়ায় সক্রিয় হয়ে পেপসিনে কনভার্ট হবে। ওকে।
আবার ধরো হচ্ছে রেনিন, সেটা কিন্তু আসলে প্রো রেনিন অবস্থায় ক্ষরিত হয়। প্রো রেনিন, হ্যাঁ, প্রো রেনিন অবস্থায় ক্ষরিত হয়, সেটা আবার এইচসিএল এর প্রভাবে সক্রিয় হয়ে রেনিনে কনভার্ট হয়। ওকে, রেনিন কিন্তু দুইটা জিনিস, একটা হরমোন RENIN, আর একটা এনজাইম RENNIN। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের জিলাটিনাস। জিলাটিনাস এটা কিন্তু আসলে সরাসরি সক্রিয় অবস্থায় ক্ষরিত হয়, এটা কোনো সমস্যা না। ওকে। আচ্ছা, তাহলে এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, এরকম ভাবে এত ঝামেলা করার দরকার কি ছিল, সরাসরি সক্রিয় অবস্থায় ক্ষরণ করতাম, সমস্যা কি? একটা সমস্যা কিন্তু আছে, আমি তোমাদের একটু পরে এটা এক্সপ্লেন করবো কি সমস্যা, সেটা পরে আমরা বুঝি। আপাতত জাস্ট একটু বুঝি, এনজাইম গুলো নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হইলো, যেটা হচ্ছে গ্যাস্ট্রিক এইচসিএল এর প্রভাবে সক্রিয় হয়। মাথায় থাকবে এটা। আচ্ছা, এরপর একটু বোঝার চেষ্টা করে দেখো যে পেপসিনোজেন নিষ্ক্রিয় হয়ে ক্ষরিত হবে, ঠিক আছে, এইচসিএল এর প্রভাবে সেটা সক্রিয় হয়ে পেপসিনে কনভার্ট হয়ে যাবে। সেটা আসলে আমিষকে আদ্র বিশ্লেষণ করে প্রোটিওজ এবং পেপটোনে কনভার্ট করে। আমাদের টার্গেট কি, প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করা, বাট এখানে কি অ্যামিনো অ্যাসিড হয়েছে না। এই জন্য এটাকে আমরা কি বলি, আংশিক পরিপাক বলি। বুঝতে পারছো? চূড়ান্ত পরিপাক কিন্তু ক্ষুদ্রান্তে যে হবে সেটা আমরা নেক্সট লেকচারে দেখবো। আচ্ছা, এছাড়া দেখো আমাদের জিলাটিন নামক একটা এনজাইম থাকে, যেটা হচ্ছে জিলাটিনকে ভেঙে পেপটোন এবং পলিপেপটাইডে কনভার্ট করে, মনে থাকলে লিখবা। বাট অবশ্যই তুমি প্রোরেনিনের কথাটা লিখবা, ঠিক আছে? এই প্রোরেনিনটাও কিন্তু একই রকম ভাবে এইচসিএল এর ক্রিয়ায় সক্রিয় হয়ে রেনিনে কনভার্ট হবে। ঠিক আছে, রেনিন কি করে বলতো? দুগ্ধ কেসিনকে ভেঙে প্যারাকেসিনে রূপান্তর করে। হ্যাঁ, দুগ্ধ কেসিনকে ভেঙে প্যারাকেসিনে রূপান্তর করে। কোন দুধের কেসিন বলতো ভাই? আসলে মাতৃদুগ্ধ, কলোস্ট্রাম যেটাকে আমরা বলি। হ্যাঁ, দুগ্ধ বলতে এখানে কলোস্ট্রামকে বোঝানো হচ্ছে, মাতৃদুগ্ধ, তাই না? এই জন্য দেখবা যে এই রেনিন এনজাইমটা শুধুমাত্র বাচ্চাদের বডিতে থাকে। হ্যাঁ, বাচ্চাদের বডিতে থাকে, কারণ বাচ্চাই তো মাতৃদুগ্ধ পান করে, তাই না? আমরা তো আর গরুর দুধ পান করি। তো আমাদের কিন্তু এরকম ভাবে এক্সট্রা করে কোনো রেনিন দরকার হয় না। এজন্য রেনিনের অ্যাক্টিভিটি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, আর বয়স্কদের ক্ষেত্রে আস্তে আস্তে সেটা কমতে থাকে। এই জন্য দেখবা তোমরা যদি হচ্ছে 2 এডিশন আগের বইটা পড়ো, সেখানে দেখবে যে রেনিনের কথা উল্লেখ নাই, আসে যায় আসে যায় এরকম। আসলে কথা হচ্ছে এইটাই, বাচ্চাদের বয়সে রেনিনটা বেশি অ্যাক্টিভ থাকে, বয়স্কদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রায় নাই এর মতো অ্যাক্টিভিটি তার আর কি। ওকে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, সো এটা দেখো যে কেসিনকে আমি কি করলাম বলতো, প্যারাকেসিনে কনভার্ট করলাম। এই প্যারাকেসিনের উপর আবার সেই পেপসিন কাজ করে, সেটাকে পেপটোনে কনভার্ট করবে। হ্যাঁ, ওকে। পেপটোন গুলো যাই হোক, আমি আর ঝামেলার মধ্যে যাচ্ছি না, সো আশা করি আমরা বুঝতে পারলাম। ওকে। আচ্ছা, এবার চলে এসো ভাই স্নেহ পরিপাক। আমি কি বলছিলাম ভাই, শুধু তো এখানে আমিষের পরিপাক হওয়ার কথা, স্নেহের কিন্তু পরিপাক সাধারণত হয় না। বাট তোমাদের বই কি বলা হয়েছে, এখানে একটা গ্যাস্ট্রিক লাইপেজ বলে একটা এনজাইম থাকে। সেই গ্যাস্ট্রিক লাইপেজ কি করতে পারে, বাটার ফ্যাটকে অনেকটা ভাঙতে পারে। হ্যাঁ, বাটার ফ্যাটের উপর সেটা কাজ করতে পারে, মানে মাখনে যে চর্বিটা, সেটার উপর কাজ করে তাকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করতে পারে, তাই তো? এই ইনফরমেশনটা যদিও ভুল, আসলে ইনফরমেশন কি, লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজ, তারা কিন্তু মুখে এবং পাকস্থলীতে সক্রিয় থাকে না, তারা ক্ষুদ্রান্তে যাওয়ার পর পিত্তরসের প্রভাবে সক্রিয় হয়ে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলকে, মানে এই ফ্যাটকে ভাঙা শুরু করে। তো যাই হোক, আমরা সবসময় আমাদের বইয়ের মধ্যেই থাকার চেষ্টা করি। তোমাদের বই কি বলা হয়েছে, এই গ্যাস্ট্রিক লাইপেজ কি করবে, পাকস্থলীতে ক্রিয়া করে শুধুমাত্র বাটার ফ্যাটকে ভাঙতে পারে, অন্য কোনো ফ্যাটকে কিন্তু ভাঙতে পারবে না। বাটার ফ্যাট মানে মাখনের ফ্যাট, সে কিন্তু ধরো হচ্ছে তেল বা অন্য কোনো লিপিডকে ভাঙতে পারে না। ওকে। আচ্ছা, তো এগুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে আমরা অলরেডি পড়ছি। এবার ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের এইচএসসি তে অনেক অনেক কমনলি আসে, সেটা হচ্ছে পাকস্থলী নিজেই কেন এই এনজাইম গুলো দিয়ে পরিপাক হয়ে যায় না। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে আমি শুধুমাত্র প্রোটিনে পরিপাক পাচ্ছি, মানে প্রোটিওলাইটিক এনজাইম গুলো পাচ্ছি না, প্রোটিওলাইটিক এনজাইম। তো প্রোটিওলাইটিক এনজাইমের কাজটা কি, আমি যেই প্রোটিনকে দেখবো না কেন তাকে আমি ভেঙে ফেলবো, রাইট? আচ্ছা, আমাদের পাকস্থলীর যে ওয়ালটা, দেয়ালটা, সেটা তো নিশ্চয়ই পেশি দিয়ে তৈরি, তাই না? এই পেশির ভিতরে কি আছে, নিশ্চয়ই আমাদের বিভিন্ন প্রোটিন আছে, রাইট? বিভিন্ন গাঠনিক প্রোটিন এখানে থাকে। তাহলে এই প্রোটিওলাইটিক এনজাইম গুলো সেই পেশির, মানে এই পাকস্থলীর প্রোটিন গুলোকে কেন ভাঙে না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এর অনেকগুলা কারণ থাকতে পারে। সবার প্রথম যে কারণটা কথা বলা আছে, সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা। ওকে, আমরা কি বলতেছিলাম, সে পেশা মামি, সবচেয়ে ভেতরের স্তরটা কি বলতো, মিউকোসা। তো আমি যদি এখানে তোমাদের একটু এঁকে দেখানোর চেষ্টা করি। ওকে, আমাদের যদি এখানে আমি একটু এঁকে দেখানোর চেষ্টা করি, এই ধরো আমাদের সেই গ্যাস্ট্রিক, সরি, এই ধরো আমাদের সেই পাকস্থলীটা। হ্যাঁ, এবং পাকস্থলীর একদম ভেতরের লেয়ারটা তুমি যদি চিন্তা করে দেখো, এই ভেতরের লেয়ারটা হচ্ছে আমাদের সেই মিউকোসা, না? আচ্ছা, ভেতরের লেয়ারটা কি বলতো, সেই মিউকোসা। তো মাথায় রাখবা, মিউকোসা হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর পাকস্থলীর
ভেতরের জাস্ট একটা স্তর, প্রোটিন দিয়ে তৈরি। এখন ও যদি সেই তুমি এনজাইমের কথা বলো, এই সেলের কথা বলো, এদের সংস্পর্শে আসে, তাহলে ও হচ্ছে আস্তে আস্তে ক্ষত হয়। এভাবে তো পেপটিক আলসারটা হয়। বাট সুস্থ দেহে কিন্তু পেপটিক আলসারটা হয় না। কেন? কারণ এই মিউকোসা, এই মিউকোসার ভিতরে কিছু কোষ থাকে, গ্যাস্ট্রিক পিটের কথা আমি বলছিলাম না, সেই গ্যাস্ট্রিক পিটের ভেতরে, এই মিউকোসার ভেতরে আমরা দেখছিলাম রোগী থাকে, এবং এখানে কিন্তু কিছু গ্যাস্ট্রিক পিটও থাকে। এই গ্যাস্ট্রিক পিটের ভেতরে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলা বসে থাকে, সেই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কিছু কোষ থাকে। তার মধ্যে একটা কোষ হচ্ছে মিউকাস কোষ। ওকে, কি কোষ বলতো? মিউকাস কোষ, মিউকাস সেল। এই মিউকাস সেল থেকে এক ধরনের লিকুইড পদার্থ বের হয়, এক ধরনের লিকুইড পদার্থ বের হয়, সেটাকে আমরা কি বলতেছি? মিউকাস। ওকে। এবং এই মিউকাসটা কিন্তু বেশ পিচ্ছিল হয়, বুঝছো? বেশ পিছলা পিছলা হয়। কেন পিচ্ছিল হয় বলতো? কারণ এখানে হচ্ছে একটা বিশেষ টাইপের প্রোটিন পাওয়া যায়, সেটাকে আমরা কি বলতেছি? মিউসিন। কি বলি সেটাকে বলতো? মিউসিন। তাহলে মিউকোসা, মিউকাস, মিউসিন সব কিন্তু সেপারেট জিনিস। মিউকোসা জাস্ট একটা স্তর, সেখান থেকে রিলিজ হবে মিউকস। মিউকস একটা তরল পদার্থ, পিচ্ছিল পদার্থ। কেন সেটা পিচ্ছিল হয়? মিউসিন নামক একটা প্রোটিনের জন্য। এটাও একটা এনজাইম তুমি বলতে পারো। তো এরকম ভাবে এই মিউকাসটা একটা মোটা একটা লেয়ার তৈরি করে, বুঝছো? পাকস্থলীর দেয়ালে এরকম ভাবে মোটা একটা লেয়ার তৈরি করে, যার ফলে যার ফলে ভেতরে যে আমাদের যে প্রোটিওলাইটিক এনজাইম গুলো আছে, আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো আছে, তারা কিন্তু খুব সহজেই, হ্যাঁ, খুব সহজে কিন্তু এদের সংস্পর্শে আসতে পারে না। এই দেয়ালটার সংস্পর্শে আসতে পারে না, এই দেয়ালটাকে সে টাচ করতে পারে না, এই জন্য সে দেয়ালের কোনো ক্ষতি করতে পারে না। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এইটা একটা কারণ। ওকে। আর কি কারণ বলতো? এখানে আমাদের বাইকার্বনেট, আহ হ্যাঁ, এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের যে গ্যাস্ট্রিক জুসটা আছে, সেখানে বাইকার্বনেট আয়নও পাওয়া যায়। সেটা হচ্ছে সামান্য পরিমাণ এই সেলকে প্রশমিত করতে পারে। হ্যাঁ, জাস্ট একটা বাফার জোন সে তৈরি করে, বুঝছো? তাহলে ওর কাজটা কি বলতো? ওর কাজটা হচ্ছে বাফার জোন তৈরি করা, বাফার জোন, বাফার জোন তৈরি করা, যাতে অ্যাসিড ক্ষারের ঝামেলাটা দেয়ালের মধ্যে না হয়, খাবারের মধ্যে যাতে সেটা থাকে। ওকে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ কারণ। ওকে। আরেকটা কারণ কি, যে প্রো এনজাইম, দেখছো? এই যে আমরা এখানে কি করছিলাম বলতো? এনজাইম গুলোকে কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ করছিলাম, প্রো এনজাইম অবস্থায় কিন্তু ক্ষরণ করছিলাম। কেন? কারণ যতক্ষণ না খাবার আসে ততক্ষণ তো আমাদের এই এনজাইমকে রাখলে বিপদ। সে তো আমার এই মিউকাসকে ভেদ করে ভিতরে চলে আসতে পারে, তাই তো? দেয়ালের গায়ে তো চলে আসতে পারে। সেটাকে আটকানোর জন্য আমি তাদেরকে প্রথমে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ করব, খাবার আসার পর সেটা সক্রিয় হবে। ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? আমি জানি তোমাদের মনে এখন কি প্রশ্ন জাগতেছে, যে ভাই, যদি আমার এত কাহিনী করাই লাগে যে খাবার আসা না পর্যন্ত তাকে আমি সক্রিয় করতে পারবো না, তাহলে খাবার আসলে আমি সেটা রিলিজ করলাম, সমস্যা কি? তাই না? আগে আগে রিলিজ করার দরকার কি? আগে আমি রিলিজ করলাম প্রোএনজাম অবস্থায়, সেটাকে সক্রিয় করলাম, তারপর খাবার আসবে। আসলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা অ্যান্সার আমি তোমাদের পরে দিব। ঠিক আছে? তোমরা একটু চিন্তা করো, চ্যাট জিপিটি সার্চ করো, আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা পরে দিব। আসলে ভাই, আহ, কেন কেন বলতে গেলে কিন্তু অনেক প্রশ্ন হয়ে যায়, তাই না? আমি যতটুকু পারতেছি শর্ট রাখার চেষ্টা করতেছি। আচ্ছা, ঠিক আছে। দেখো, এই যে এই কথাগুলো এখানে লেখার চেষ্টা করা হয়েছে, এই যে গ্যাস্ট্রিক যে মিউকোসা, হ্যাঁ, এখান থেকে মিউকাস ক্ষরণ হবে। হুম। রাইট। এই যে বাইকার্বনেট আয়নগুলো ক্ষরণ হয়। যাক, তো এখন এখানে আর কি কি হয় দেখো, এই যে আমি এখানে লেখার চেষ্টা করছি। এই যে মিউকাস স্তরটা কিন্তু বেশ পুরু হয়, যেটা হচ্ছে একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, ব্যারিয়ার হিসেবে কাজ করে, জাস্ট একটু মাথায় রাখো। এবং সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন ক্ষরণ করে, সেটা হচ্ছে সামান্য পরিমাণ HCl কেও প্রশমিত করতে পারে। এবং দেখো যে আমাদের এখানে কিছু প্রোএনজাইম পাওয়া যায়, যার ফলে সেটা প্রোটিনকে ভাঙতে পারে না। এবং হ্যাঁ, ঠিক আছে, যে কোষগুলা কি হয়, অনেক বেশি ঘন সংলগ্ন হয়, মানে গাদাগাদি করে যুক্ত অবস্থা থাকে, বুঝছো? গাদাগাদি কাঠামোকে ভাঙা অনেক বেশি কষ্ট। ঠিক আছে? এবং দেখো আমাদের এপিথেলিয়াল কোষগুলো কিন্তু 3 থেকে 6 দিন বাঁচে। মানে এরা হচ্ছে খুব দ্রুতই রিজেনারেট করে, বুঝতে পারছো? মানে রিজেনারেট বলা উচিত না, দ্রুতই এরা হচ্ছে প্রতিস্থাপিত হয়ে যায়। রাইট। একটা কোষ তৈরি হলো, 2 দিন 3 দিন বাঁচবে, সেটা মারা যাওয়ার পর আবার সেখানে একটা নতুন কোষ তৈরি হবে, বুঝতে পারছো? যার ফলে আহ কোনো ড্যামেজ হলে সেটা আপনা আপনি রিপেয়ার হয়ে যেতে পারে, এটা তুমি বলতে পারো। তাই তো? এই হচ্ছে আমাদের 5টা ডিফেন্স লেয়ার আমাদের পাকস্থলী। তা সত্ত্বেও কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে এই HCl-টা বলো, এনজাইম গুলো বলো, তারা কিন্তু পাকস্থলীর দেয়ালে ক্ষত করতে পারে, তাই তো? সেই ক্ষতগুলো কিভাবে করতে পারে, কেন করতে পারে, একটু বোঝো। এখানে যদি আমাদের কোনো মানে কি বলে, ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, যেমন ধরো হেলিকোব্যাক্টার পাইলোরি, তাহলে কিন্তু সেটা কি করতে পারে? মিউকাস ক্ষরণটাকে কমায় দিয়ে এই সেলকে পাকস্থলীর দেয়ালের সংস্পর্শে আনায় সেখানে আলসার তৈরি করতে পারে।
অথবা আমরা যারা হচ্ছে অনেক বেশি পেইন কিলার খাই, হ্যাঁ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটাকে আমরা পেইন কিলার বলতেছি, এই ড্রাগগুলো কিন্তু আলটিমেটলি এই পাকস্থলীতে ক্ষত সৃষ্টি করতে পারে, যেটাকে আমরা কি বলি গ্যাস্ট্রিক আলসার। সো আমাদের অবশ্যই পেইন কিলার খাওয়ার সময় সতর্ক থাকতে হবে। ঠিক আছে? ওকে, সো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আমরা নেক্সট দিন হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে শুরু করে বাকি টপিকগুলো দেখার চেষ্টা করব। তোমরা ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।